শঙ্খ ঘোষের শব্দ ধার করে বলা যায়, এ যেন প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়েও একের পর এক প্রশ্ন উঠে আসছে, একের পর এক মারাত্মক অভিযোগ উঠছে। আজ প্রথম প্রশ্ন, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্ত দাবি নির্যাতিতার বাবার। অভিযোগ নেয়ার আগে থানায় থানায় ঘোরানো হয়, তদন্ত শুরু হয় 8 ঘন্টা পর। বিস্ফোরক অভিযোগ আনলেন মেয়েটির বাবা। আরজিকর থেকে দুর্গাপুর, কেন বারবার পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার? দ্বিতীয় প্রশ্ন, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সম্ভবত তথ্য প্রমাণ নষ্ট করতেই ঘটনাস্থল ঘিরতে এত দেরি করা হয়েছে, ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা। তথ্য প্রমাণ নষ্টের একই অভিযোগ উঠেছিল আরজিকর কাণ্ডেও। আর কবে শিক্ষা নেবে পুলিশ? তৃতীয় প্রশ্ন, ধর্ষণে সরাসরি যুক্ত একজন, খতিয়ে দেখা হচ্ছে বাকিদের ভূমিকা, জানালেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। বললেন নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। আর এই খবর আপনাদের সামনে আনতে আনতে এই মুহূর্তে খবর পাচ্ছি নির্যাতিতার যে বন্ধু, যে সহপাঠী, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, এই সমস্ত সন্দেহের অবসান হবে কবে? চতুর্থ প্রশ্ন, নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা ওড়িশার মুখ্যমন্ত্রী, দিলেন কড়া পদক্ষেপের আশ্বাস। আগে নিজের রাজ্যের দিকে তাকান। ওড়িশায় পরপর ধর্ষণের প্রসঙ্গ টেনে আক্রমণ তৃণমূলের। কোন রাজ্যে কত ধর্ষণ, এই তরজার মধ্যে আদৌ সুরক্ষিত হবে এই দেশে মেয়েদের নিরাপত্তা? পঞ্চম প্রশ্ন, হাসপাতালে নির্যাতিতাকে দেখতে এসে বাধার মুখে ওড়িশার বিজেপি সাংসদ। এর আগে এলেন দলের মহিলা মোর্চার সভানেত্রী, ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপারসনও। কিন্তু ওড়িশায় 17 দিনে 7টা ধর্ষণের ঘটনায় তাদের এই একই রকম তৎপরতা থাকে তো? তবে শুরুতেই দেখাবো দুর্গাপুর কাণ্ডে আজও তোলপাড় রাজ্য। সিবিআই তদন্ত চাইলে নির্যাতিতার বাবা। দেখুন, গণধর্ষণ কাণ্ডে একদিকে তদন্ত চলছে, মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে নির্যাতিতা ছাত্রী সহপাঠীকে। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা গিয়েছিল ওই ছাত্রীকে। অন্যদিকে চলছে রাজনীতিও। নির্যাতিতার বাবা দ্রুত সুবিচার চাইছেন। পুলিশ মঙ্গলবার ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে। এদিনই ওড়িশার বিজেপির প্রতিনিধি দল দুর্গাপুরে পৌঁছয়। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোনে নির্যাতিতার ও তার মায়ের সঙ্গে কথা বলেন। এই প্রেক্ষাপটে বিজেপি প্রশ্ন করছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অব্দি ফোন করলেন না কেন? আর এরই মধ্যে এবার সিবিআই তদন্তের দাবি জানালো নির্যাতিতার পরিবার। এইটা সিবিআই তদন্ত করলে আরো নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। সিবিআই হোক, যে কোনো তদন্ত চাইতে পারে, আমার কোনো আপত্তি নেই। একটি মেয়ে ধর্ষিতা হয়েছে, কিন্তু এইটাই আমাদের রাজ্যের চেহারা নয়। আমাদের রাজ্যের চেহারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের চেহারা থেকে ভালো। পলিটিক্যাল এজেন্ডা যদি হয় যে সিবিআই যেটা করে, ওরা এখন করছে, এদিকে পাঠাচ্ছে, সেখানে সব কটা এজেন্সি যেগুলো কেন্দ্রীয় সরকারের আছে, সেগুলো তাদের ক্রেডেনশিয়াল বা ক্রেডিবিলিটি যেটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ছাত্রীর রাতে হস্টেল থেকে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। There is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. এই প্রেক্ষাপটে আইকিউ সিটি ফাউন্ডেশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, পড়ুয়ারা হস্টেলের কোনো নিয়ম ভাঙেনি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বাইরে গিয়েছিল। কে নিয়ম মেনে বেরোচ্ছে, কে নিয়ম ভেঙে বেরোচ্ছে, আবার রাতের বেলা তাদের বেরোবার পূর্ণ অধিকার থাকতে পারে, কিন্তু হঠাৎ কোন কারণে, সেটা সতর্কতা কি, এটা একটা সার্বিক বিষয়। সবটা ওই রকম বিবৃতির অক্ষর দিয়ে মাপা যায় না। এদিন দুর্গাপুরের হাসপাতালে ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর নেতৃত্বে পৌঁছয় একটি প্রতিনিধি দল। আইকিউ সিটি হাসপাতালে যান ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বর্য বিশ্বলো। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। প্রথমে তাদেরকে ঢুকতে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা, পরে 10 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। হিন্দোল দেব, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, একটা কথা একেবারে স্পষ্ট শুরুতেই বলে নেওয়া দরকার। দুর্গাপুর কাণ্ডে প্রশাসন এবং বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মধ্যে এই যে দায় ঠেলাঠেলি, রাত 12:30টার গল্প, জঙ্গলের গল্পগুলো আমরা প্রথম দিন থেকে তীব্র সমালোচনা করেছি। কিন্তু পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি তৎপরতার ছবিটাও আমরা সমানভাবে তুলে ধরেছি। এই তৎপরতা শব্দটা কেন ব্যবহার করছি? কারণ এই ভয়াবহ ধর্ষণের ঘটনার 24 ঘন্টার মধ্যে 3 জন অভিযুক্ত এবং তার 48 ঘন্টার মধ্যে মোট 5 জন অভিযুক্তকেই পুলিশ অত্যন্ত সফলভাবে গ্রেফতার করেছে। সুতরাং আশ্বস্ত হয়েছিলাম যে দুর্গাপুরের এই ঘটনাতে অন্তত ওই আরজিকর কাণ্ডের মতো পুলিশের ভূমিকা নিয়ে পদে পদে প্রশ্ন উঠবে না। কিন্তু নির্যাতিতা মেয়েটির বাবার বয়ানে ক্রমশ কি ছবিটা পাল্টে যাচ্ছে। আজ নির্যাতিতার বাবা উল্টে পুলিশের বিরুদ্ধেই দফায় দফায় মারাত্মক অভিযোগ আনলেন। এক, তার বাবা বলছেন যে থানায় থানায় তাদের ঘোরানো হয়, এই গণধর্ষণের অভিযোগ নেয়ার আগে থানায় থানায় ঘোরানো হয়। দুই, উনি বলছেন সম্ভবত এই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্যই নাকি পুলিশ ঘটনাস্থল ঘিরতে এতটা 36 ঘন্টা সময় নিয়েছিল, যাতে তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেলে দোষীরা সহজে মুক্তি পেয়ে যায়। মারাত্মক অভিযোগ। 3, ঘটনার 4 দিন পরেও মেডিকেল রিপোর্ট এই পরিবার কিন্তু পায়নি। বাবা বলছেন কোট আনকোট ওদের হাতে সব কিছু রয়েছে, ওরা যে কোনো সময় কিছু পরিবর্তন করে দিতে পারে। এবং 4, আজ নির্যাতিতার বাবা সিবিআই তদন্তের দাবি তুললেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মেয়েটির বাবার অনুরোধ বিষয়টা স্পষ্ট করতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হোক। আমি একেবারে প্রথমে মেয়েটির বাবার বক্তব্য হুবহু আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আসব এই মুহূর্তে সবথেকে বড় খবরে, যে এই মেয়েটির যে সহপাঠী, সেই বন্ধু, সেই ছেলেটিকে পুলিশ এক্ষুনি গ্রেফতার করেছে। কিন্তু তার আগে মেয়েটির বাবা কি বলছেন দেখাবো আপনাদের। না, উই আর নট স্যাটিসফাইড উইথ পশ্চিমবঙ্গ সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। ডাক্তার করার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন, সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন। এই পরিস্থিতিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন নির্যাতিতার বাবা। রাজ্য সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করলেন। অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে বলেও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল। ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গেছিলাম, এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। এই পরিস্থিতিতে আর পুলিশি তদন্ত নয়, নির্যাতিতার পরিবারের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার মনে হয়। পুলিশের তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। ও আমাকে নিরাপত্তা দিতে চাইছিল, আমি নেইনি। আগে থেকে যদি আমার মেয়েকে ওই নিরাপত্তাটা থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমি পুলিশ কমিশনকে বারবার করে অনুরোধ করছি, আরও আমার মেয়ে মতো বাংলাতে আরও লক্ষ লক্ষ মেয়ে পাঠ পড়ছে, ওরাকে নিরাপত্তা দেন। মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন নির্যাতিতার বাবা। এর মধ্যে মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছিল ওই ছাত্রীকে। এই ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ওই সহপাঠী। পুলিশ প্রথমে তাকে আটক করে, তারপর গ্রেফতার। হিন্দোল দে, এবিপি আনন্দ। দেখুন, আগেই আপনাদের বলেছিলাম সুনীল কুমার চৌধুরী, তিনি এসপি, তিনি প্রেস কনফারেন্সে বললেন নির্যাতিতা সহপাঠীর ভূমিকাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। আর এক্ষুনি খবর পাচ্ছি যে তার সহপাঠী, সেই ছেলেটিকে পুলিশ গ্রেফতার করেছে। আমার সহকর্মী পার্থ প্রতিম ঘোষ আমার সঙ্গে রয়েছে। পার্থ, ঠিক কী খবর রয়েছে? কোন অভিযোগে গ্রেফতার করা হলো এই বন্ধুটিকে, এই সহপাঠীকে?
দেখো কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে নির্যাতিতার বন্ধু, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, একেবারে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে। এবং নির্যাতিতার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে ওয়াসেফ আলী, মালদার বাসিন্দা। এবং এক্ষেত্রে যে বিষয় পুলিশ জানাচ্ছে, মূলত দেখো যে গোটা ঘটনা ঘটার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছিল তার সহপাঠীর ভূমিকা স্ক্যানারের মধ্যে ছিল। পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে নির্যাতিতা স্টেটমেন্ট তারা নিয়েছে, নির্যাতিতা আজকে তার গোপন জবানবন্দি দিয়েছে এবং সেই জায়গাতে বেশ কিছু এভিডেন্স বা তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে তার সহপাঠীর বিরুদ্ধে। এবং এই তথ্য প্রমাণ পাওয়ার পাশাপাশি কিন্তু এই যে সহপাঠী, তার বক্তব্যে বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে। এবং এই যে মূল যে মামলা, অর্থাৎ গণধর্ষণের যে মামলা, সেই মামলাতে ইতিমধ্যে 5 জনকে যে মামলাতে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাতেই কিন্তু নির্যাতিতা সহপাঠীকে গ্রেপ্তার করলো পুলিশ। এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের যিনি কমিশনার সুনীল চৌধুরী, তিনি জানিয়েছিলেন যে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে যে সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এবং আর কিছুক্ষণ আগেই জানানো হলো সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কালকে তাকে আদালতে পেশ করবে পুলিশ। আমি তোমার একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিই পার্থ, সেটা হচ্ছে আমি জানি না তোমার নজরে পড়ে থাকবে যে প্রথম এই পরিবারের তরফ থেকে বাবার যে অভিযোগপত্রটি পুলিশে জমা পড়ে, তাতে কিন্তু এই ছেলেটি মানে মেয়েটির যে বন্ধু তার নাম ছিল। পরবর্তী সময় পুলিশের প্রাথমিক তদন্ত এইভাবে এগোচ্ছিল যে এই বন্ধু হয়তো এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, যেটা কিছুটা ধাক্কা খায় যখন তারা মেয়েটির বয়ান নেন, যেখানে পুলিশকে গোটা ঘটনার অন্য আরেকটি ভার্সন সামনে আসে। আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু শেষ পর্যন্ত তাহলে তুমি বলছো যে ইঙ্গিত এই এসপি সুনীল কুমার চৌধুরী তিনি দিয়েছিলেন যে নির্যাতিতার সহপাঠীর ভূমিকাকেও তারা সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না, শেষ পর্যন্ত তারও কি ইনভলভমেন্ট তারা স্পষ্ট সংশয়াতীতভাবে গণধর্ষণে তার ইনভলভমেন্ট পেলেন? দেখো সুমনদা, একেবারেই। এবং ইতিমধ্যে পুলিশের কমিশনার তিনি যে বিষয়টা নির্দিষ্ট করে জানিয়েছেন, সেটি হচ্ছে যে মূলত তারা যেমন সন্দেহের ঊর্ধ্বে রাখেননি বয়ফ্রেন্ড বা এই সহপাঠীর বন্ধুকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, যে এক বাবা প্রথম থেকে অভিযোগপত্র যেটা জানিয়েছিলেন, সেই অভিযোগে জানিয়েছিলেন এই সহপাঠীর কথা উল্লেখ করেছিলেন এবং সহপাঠীকে যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং সহপাঠী কেন চলে এলো সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এবং সেক্ষেত্রে তুমি জানো নিশ্চয়ই যে ঘড়ির কাঁটায় শুক্রবার দিন 7:58 নাগাদ দুজনে একসঙ্গে বেরোয় এবং যখন নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল জঙ্গলে, তারপরে সহপাঠী সেখান থেকে ফেরত চলে আসে ঘড়ির কাঁটায় 8:42 নাগাদ। এবং তারপরে আবারও 8:48 নাগাদ সিসি ক্যামেরায় দেখতে পাওয়া যায় সহপাঠী সেখানে গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু এক্ষেত্রে আজকে পুলিশের তরফ থেকে যেটা কনফার্ম করা হয়েছে এবং পুলিশের যেটা দাবি, যে এক হচ্ছে বাবা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু পাশাপাশি যে তারা তদন্ত করতে গিয়ে কিছু এভিডেন্স পেয়েছে, সেই এভিডেন্সের মধ্যে নির্যাতিতার যে বক্তব্য, যে বয়ান তারা পেয়েছেন এবং নির্যাতিতার যে গোপন জবানবন্দি আজকে দিয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু এই সহপাঠীর বিরুদ্ধে বেশ কিছু এভিডেন্স পুলিশ পেয়েছে এবং তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে। এবং সেই জন্য মূল যে মামলা, যে মামলাতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল গণধর্ষণের মামলা, সেই মামলাতেই কিন্তু সহপাঠীকে গ্রেপ্তার করলো পুলিশ। পার্থ, আমার শেষ প্রশ্ন এই মুহূর্তে তোমার কাছে, সেটা হচ্ছে যেখানে প্রথম দিন থেকে আমরা সন্দেহ প্রকাশ করছি যে এই ছেলেটি তার বন্ধুকে ছেড়ে কেন ফিরে এলো গেটের সামনে, তার ইনস্টিটিউশনের গেটের সামনে, এবং তারপরে সে আবার গেল, সে তো সবার আগে পুলিশকে খবর দেবে, অন্তত থানায় যাবে এবং তার কর্তৃপক্ষ, তার প্রতিষ্ঠানের তাদের জানাবে, গেটে যারা নিরাপত্তারক্ষী আছেন তাদের জানাবে। সেখানে সে আবার অপেক্ষা করলো একটা ফোনের এবং ফেরত যাচ্ছে। এই গোটা বিষয়টা কিন্তু সাদা চোখেও সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারেনি কোনোভাবে। এই ছেলেটির ইনভলভমেন্টের ক্ষেত্রে ওই সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে বন্ধুকে ছেড়ে সে ওই প্রতিষ্ঠানের গেটের কাছে চলে আসছে, এই গোটা ঘটনাটা কি এক্ষেত্রেও কোথাও হাইলাইটেড হলো যে এটা তো খুব অস্বাভাবিক ব্যবহার? কোনো ছেলে তার বন্ধুকে ছেড়ে জঙ্গলের মধ্যে ওই রকম বিপজ্জনক অবস্থায়, আমি ধরে নিচ্ছি আক্রান্ত হয়ে, সে কেন আবার ফিরে আসবে এবং তারপরে পুলিশকে না জানিয়ে, থানায় না ছুটে গিয়ে, নিরাপত্তারক্ষীদের না জানিয়ে আবার সে একটা ফোন পেয়ে ফিরে যাবে? এইখানেও কি কোথাও পুলিশের বড় সন্দেহ ছিল? একেবারে
একেবারে এখানেও কিন্তু পুলিশের বড় সন্দেহ ছিল, কারণ যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গা থেকে কিছুটা দূরেই হচ্ছে সিআরপিএফ ক্যাম্প রয়েছে। যে জায়গায় সে ফিরে গেল সেখানে যে গেট রয়েছে, মূল যে গেট, যেখানে সিসি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে 8টা 42-এ ঢুকছে, আবার 8টা 48-এ বেরোচ্ছে, সেখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, কিন্তু কাউকে কোনো কিছু না বলে সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া যায় এই সহপাঠী সে কিন্তু গেটের ভেতরে ঘুরছে। এবং এমবিবিএস এর এই পড়ুয়া, সেই পড়ুয়ার ভূমিকা প্রথম থেকেই স্ক্যানারের মধ্যে ছিল। এবং সেক্ষেত্রে আজকে একটা স্পষ্ট করে তুমি জানো যে সকালবেলায় আজকে যখন গোটা ঘটনার রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটা করা হয়, পুনর্নির্মাণ করা হয়, সেই সময় কিন্তু সহপাঠীকে নিয়ে যাওয়া হয়েছিল। তার সেখানেও আমরা দেখতে পাই যে ভিডিওগ্রাফি করা হয়, তার স্টেটমেন্টের ভিডিওগ্রাফি করা হয়। এবং সেক্ষেত্রে থেকে একবারে পুলিশ জানাচ্ছে যে নির্যাতিতার যে গোপন জবানবন্দি দিয়েছে, নির্যাতিতার যে স্টেটমেন্ট দিয়েছে, সেইখান থেকে কিন্তু একাধিক এভিডেন্স যাচ্ছে। এই যে গণধর্ষণের যে অভিযোগটা এসছে, সেই অভিযোগে এই সহপাঠীর বিরুদ্ধে সে স্ক্যানারের মধ্যে ছিল। আজকে সাংবাদিক বৈঠক করেও পুলিশ কমিশনার তিনি জানান আসানসোল দুর্গাপুর কমিশনারেটের যে তার ভূমিকা যথেষ্ট সন্দেহজনক রয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূল যে মামলা, সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কালকে তাকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে, তেমনটি আমরা জানতে পারছি। সুমনদা, ধন্যবাদ পার্থ। আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। দেখুন সলিলদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে যে বড় খবরে আমরা আছি, অবশ্যই যেখানে সংশয় ছিল যে ছেলেটির ফিরে আসা, ওই ধরনের একটা ঘটনা যেখানে তার বন্ধু আক্রান্ত, সেখানে সে তো প্রতিরোধ করার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। সে কিন্তু সম্পূর্ণ সুস্থ, সে আহত হয়নি, কোনো ধরনের ধাক্কাধাক্কি বা বাঁচানোর চেষ্টা করেনি তার বন্ধুকে। যেখানে একটা সংশয়ের জায়গা ছিল, সে সম্পূর্ণ সুস্থ শরীরে একেবারে অক্ষত অবস্থায় ফিরে এলো, পুলিশকে জানালো না, গেটের নিরাপত্তা রক্ষীদের জানালো না, আবার ফোন পেয়ে ফিরে গেল। এটা সংশয়ের একটা দিক, সলিলদার বক্তব্য নেব। কিন্তু পাশাপাশি প্রথম প্রতিবেদন যেখানে মেয়েটির বাবার কথা আমরা তুলে ধরলাম, সেখানে কিন্তু এই প্রশ্ন উঠবে পুলিশের ভূমিকা দিয়ে, যে এই ধরনের ঘটনায় পুলিশের প্রথম এবং প্রধান কাজ তো হওয়া উচিত যে এই মেয়েটি বা তার পরিবারের আস্থা অর্জন করা। মেডিকেল কলেজে একজন ছাত্রী এই রকম অভিযোগ নিয়ে থানায় গেলে যাকে জুরিসডিকশনে গেরোতে ওই থানায় থানায় ঘুরতে হবে কেন? জিরো এফআইআর তো এখন নিয়ম হয়ে গেছে। আবার বলছি সলিলদা, ঘটনার 3 দিনের মধ্যে সমস্ত অভিযুক্তকে আমাদের রাজ্যের পুলিশই সফলভাবে গ্রেফতার করেছে এবং এখন এই ছেলেটিকেও গ্রেফতার করলো। কিন্তু তারপরেও নির্যাতিতার বাবার বিন্দুমাত্র আস্থা আসেনি আমাদের পুলিশের ওপর। স্পষ্টভাবে তিনি সিবিআই তদন্ত চাইছেন। এই গোটা বিষয়টা নিয়ে আপনার মত শুনব। সুমন, দেখো, নির্যাতিতার বাবার শঙ্কা, আশঙ্কা এবং ওনার বক্তব্যর কিন্তু একটা লেজিটিমেট গ্রাউন্ড রয়েছে। প্রথম কথা হচ্ছে পুলিশ কিন্তু রিয়্যাক্ট করতে দেরি করেছে। ক্রাইমটা পারপিটেটেড হয়ে গেছে কিন্তু রাত্রি 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। পুলিশ কি করে খবর পেল? প্রথমে ভার্বাল ইনফরমেশন পেল 1:18 অ্যাজ পার স্টেটমেন্ট অফ সিপি। দেখো, সিপির প্রুডেন্স, তার প্রফেশনালিজম সম্পর্কে আমার আই হ্যাভ পার্সোনাল রিগার্ডস, কিন্তু তারপরে 3:18 লিখিত কমপ্লেন এলো, তারপরে রিয়াক্ট করলো পুলিশ। আমার প্রশ্ন অন্য, সিপির গতকালের প্রেস ব্রিফিং আর আজকের প্রেস ব্রিফিংয়ের মধ্যে সুমন তুমি খুব একটা কি পার্থক্য দেখলে? সেভ অ্যান্ড একসেপ্ট, এখন পর্যন্ত একজন রেপ করেছে বলে ধরা হচ্ছে, এটা বলেছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে একজন রেপ করেছে। দেখো না সলিলদা, এত কনফার্ম হবেন না, এই জন্য কালকে এই ছেলেটিকে কোর্টে তুললে তখন কিন্তু পুলিশ কি বলে সেটা খুব গুরুত্বপূর্ণ। গ্রেফতারের আগে অবধি একজন এখন পর্যন্ত এই দাঁড়াচ্ছে, এই ওয়াসিফ আলী। আমি তোমার কাছে পুরো ছবিটা ক্লিয়ার, আমি তোমার কাছে একটু অনুমতি চাইছি। নিশ্চয়ই। সুপ্রিম কোর্ট গাইডলাইন্স বলছে, ইফ মাল্টিপল পিপল অ্যাক্ট ইন কনসার্ট অ্যান্ড এ রেপ অকার্স, an individual involved can be charged with a gang rape even if any one person committed the act. The prosecution needs to prove that the accused acted together in furtherance of a common intention, not that each individual was physically involved. পরিষ্কার বলে দিয়েছে
5 জনের মধ্যে বাকি 4 জন, একজন রেপ করলো আর বাকি 4 জন কেউ তাড়া করলো, কেউ হাত ধরে টানলো, কেউ তার থেকে মোবাইল কেড়ে নিয়ে তাকে শুইয়ে দিল, and 1% committed রেপ। এটা সম্ভব না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই সেকশনটা কিন্তু লাগানো হয়নি 3(5) কমন ইন্টেনশন। সুপ্রিম কোর্ট বলছে এই কমন ইন্টেনশন হচ্ছে সবাই, প্রত্যেকে উইল বি চার্জড উইথ দ্য রেপ। তাহলে এখানে মাস রেপ এবং রিলিজিয়াসলি কিন্তু মাস রেপের সেকশনই দেওয়া হয়েছে, সেকশন 70 BNS দেওয়া হয়েছে, সব সেকশনই কিন্তু রিলিজিয়াসলি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার যে এই যে ঘটনাটা যেটা হয়েছে এতে ল্যাকুনা নেই পুলিশের? 1.5 দিন পরে প্লেস অফ অকারেন্স গার্ড দেওয়া হলো, যেটা ইমিডিয়েটলি করা উচিত ছিল। ওখানে তো পুলিশও জানে না, পুলিশও তো হাঁটাচলা করেছে, গেছে, এখানে গেছে, ওখানে গেছে, সেখানে গেছে। এখানে তো এভিডেন্স ট্যাম্পার হবে, ইগনোরেন্টলি হবে, আর কেউ যদি চায় তাহলে উইলফুলি করবে। সুতরাং ফরেন্সিক কি পাবে না পাবে আমার সন্দেহ আছে। আর মেডিকেল টেস্ট ওখানে কি হবে বলো তো? এই মেয়েটির তো মেডিকো লিগাল টেস্ট করা দরকার সুমন, যেটা সম্ভব। মেডিকেল, ক্যালকাটা মেডিকেল কলেজে ফরেন্সিক স্টেট মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর একে উক্ত, ডক্টর নন্দী, নাম করা সব জায়েন্ট। তারা কেন ওখানে যাওয়া যাবে না? তার মানে কি, মানে ম্যাগনিটিউড অফ দিস ক্রাইম এটাকে হালকা করা হচ্ছে নাকি? আমার তো সেটা মনে হচ্ছে। দেখো, এইবার তোমাকে যদি করতে হয় তাহলে কিন্তু রিলিজিয়াসলি যদি এই সেকশনগুলো 70 মাস রেপ দেওয়া আছে, এবং আমার যেটা মনে হয় যে এভরিবডি শুড বি চার্জড উইথ দ্য রেপ, এবং মাস রেপের সেকশনও দেওয়া আছে, এবং সেটা যদি করা না হয় তাহলে কিন্তু এটা ইনজাস্টিসই হবে। ওর বাবা যেটা সঠিকভাবে বলেছে, আজকে তুমি চিন্তা করো তো, আজকে প্রশাসনিক প্রধান আজকে আবার তার নর্থ বেঙ্গলে না গিয়ে এখানে একবার মেয়েটির সঙ্গে দেখা করতে পারতেন না? একবার এই মেডিকেল কলেজ ভিজিট করতে পারতেন না? উনি পুলিশ মন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের শীর্ষ নেতৃত্ব, ওনার ভিজিটের কি কম দাম আছে? ওনার ভিজিটের যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটিটা যদি ওখানে ফিল করাতে পারতো, সারা দুর্গাপুরবাসী, সারা পশ্চিমবঙ্গবাসী আজকে কৃতজ্ঞ থাকতো। এবং উড়িষ্যাতেও রেপ হয়েছে, উড়িষ্যাতেও এরকম নৃশংস ঘটনা ঘটেছে। তাহলে কিন্তু আজকে পশ্চিমবাংলাকে নিয়ে পদে পদে এই কটাক্ষ, পদে পদে এই সমালোচনা, আজকে বাংলা, পশ্চিম বাংলার মাথা একদম হেট হয়ে গেছে। বেশ, আমি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং তা নিয়ে রাজনীতি পাশাপাশি আসবো, পাশাপাশি আবার বলবো যে নিঃসন্দেহে এই যে বাবা অভিযোগটা আনলেন যে 8 ঘন্টা থানায় থানায় তাদের ঘোরানো হয়েছে এবং ঘটনাস্থল একেবারে ঢাকতে মেডিকেল তাদের অভিযোগ, মারাত্মক অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশ নাকি ঘটনাস্থল 36 ঘন্টা পর সুরক্ষিত করেছে। আমি তাতে আসবো, তাতে আমাদের সমালোচনা থাকবে। পাশাপাশি এটাও বলতে হবে যে এই গ্রেফতার কিন্তু গোটা ঘটনার অন্য ডাইমেনশন, অন্য মাত্রা খুলে দিতে পারে। 1, 2 হচ্ছে যেভাবে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে প্রধান 3 জন অভিযুক্ত এবং তার 48 ঘন্টার মধ্যে আরও 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, সেটাকেও কিন্তু পাশাপাশি অভিনন্দন জানাতে হবে এবং প্রশংসা করতে হবে। আমি এইখান থেকে বাবার যে অভিযোগ, আমরা পরিষ্কার সিপি সাংবাদিক সম্মেলনে আমার সহকর্মীরা প্রশ্ন করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে সিপির কি বক্তব্য, পুলিশের ভার্সনটাও সমানভাবে আপনাদের সামনে রাখবো। দেখুন, সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার অনুরোধ। পরিবার কি চাইছেন আমি ওর উপরে কোনো কমেন্ট করতে পারবো না। পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার বাবা। এর কয়েক ঘন্টার মধ্যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। বললেন তদন্ত যে পথে এগোচ্ছে তারা সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট আছি। আমরা আপনাদেরকে বললাম উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল, যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম, ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম। তো আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে, সব সময় যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে, আইন অনুযায়ী।
পুলিশের বিরুদ্ধে প্রথমে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা, যদিও সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। এখান থেকে যে বিশাল দূর থানা ওটা তো নয়, সেখানে বলেছিল প্রিন্সিপাল ইনফরমেশন করেছিল থানাকে, থানায় হলো ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না, তারপরে কি বললো আর একটা থানা, ওইটা কি অত সময় লেগে গেলো খালি এরিয়া দেখতে আর ইনভেস্টিগেশন করতে? ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো। হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানায় ইনফরমেশন দিয়েছে, তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড 1 o'clock। আমরা 1:05 সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে। রিটেন কমপ্লেন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড 338, আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি। ইমিডিয়েটলি ওসি NTS নিজে CI সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, এদিন নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অন্যদিকে সন্দেহের তালিকায় থাকা নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল 6। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, ABP আনন্দ। দেখুন, আরজি করের ঘটনার 1 বছর 2 মাস পরে এই IQ সিটি মেডিকেল কলেজের ঘটনা। আমি বলছি সেদিনও মানে ওই 1 বছর 2 মাস আগে অভয়ার বাবা মা এই একই ধরনের অভিযোগ করেছিলেন। সেই থানার পুলিশের অসহযোগিতা, সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সেই ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেই ঘটনাস্থল মানে প্লেস অফ অকারেন্স PO সংরক্ষণে চূড়ান্ত গাফিলতি। আমার পরবর্তী বক্তা তন্ময়ের কাছে আসবো। তন্ময়, আরজি করের সেই প্রশ্ন দুর্গাপুরে ফিরে এলো। প্রশ্ন একটাই যে ঘটনা থেকে পুলিশ প্রশাসনকে শিক্ষা নিচ্ছে না। তবে আবার বলবো যে এই মেয়েটির বন্ধুর যে গ্রেফতার তা কিন্তু গোটা ঘটনাটার অন্য আরেকটা মাত্রা, তদন্তের আরেকটা দিক খুলে দিতে পারে, যাতে হয়তো যে ন্যারেটিভ প্রথম দিন থেকে আমাদের সামনে আসছে সেই ন্যারেটিভ পরিবর্তিত হতে পারে। চোখ কান খোলা রাখতে হবে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা এই যে ন্যাক্কারজনক একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার চাইছি, এবং দ্বিতীয়ত এটা বুঝতে হবে যে দিনের পর দিন আমরা এই টিভি চ্যানেলে এসে, স্টুডিওতে এসে আমরা এই আলোচনা করে যাব, নাকি ধর্ষণ নামক এই ব্যাধি, আমি আগে অনেকবার এই স্টুডিওতে বলেছি, সেই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার চেষ্টা করব, আর না তৃতীয়ত পুরোটা নিয়ে রাজনীতি করব। আরজি করের প্রসঙ্গ আপনি তুললেন। আরজি করের প্রসঙ্গতে আবার বলি, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তারপরে CBI চেয়েছিল এবং CBI হয়েছে। তারপরে 1 বছর কেটে গেছে, যাকে অ্যারেস্ট করেছিল তার বাইরে CBI এখনো অবধি কাউকে অ্যারেস্ট করে উঠতে পারেনি, কিছু করেই উঠতে পারেনি। তার মানে সেই কলকাতা পুলিশ যা করেছিল তাই আছে। এক্ষেত্রে পাশাপাশি এটা তোমরা কখনো বলো না যে সন্দীপ ঘোষ যে এখনো জেলে আছে তাকে প্রমোশন পোস্টিং দিয়ে এবং তাকে সম্পূর্ণ তার থেকেও বড়, আরজি করের থেকেও বড় আরেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে রিক্রুট করে, তোমায় বাড়তি সময় দেব, পুরস্কার দিয়ে রাজ্য সরকারের কোন উদ্দেশ্য সাধিত হয়েছিল? না, রাজ্য সরকারের কোন উদ্দেশ্য সাধিত হয়েছে বা হয়নি তার থেকেও বড় ব্যাপার পরবর্তী ঘটনাক্রম। আমরা আরজি কর নিয়ে মাসের পর মাস আলোচনা করেছি, সেখানে এই আলোচনাগুলো অলরেডি হয়েছে। এখনো সে জেলে আছে এবং সে 4 দিন নতুন অধ্যক্ষ হয়ে যখন থাকলো, তাকে কলকাতা পুলিশ একবার জিজ্ঞাসাবাদ করার সময়টুকু বের করতে পারে। দুর্নীতির জালে মানে দায়ে জেলে আছে। কিন্তু এখন আমাদের আলোচনা হচ্ছে যে ধর্ষণটা সেই সময় ঘটেছিল এবং এখনো যে ঘটেছে সেখানে আপনারাই বারবার দেখাচ্ছেন, এবং 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, 48 ঘন্টার মধ্যে বাকি সবাই অ্যারেস্ট, এবং তারপরে 72 ঘন্টার মধ্যে বাকি সমস্ত কিছু দিয়ে এইমাত্র সিপি জানিয়ে দিলেন প্রেস কনফারেন্স করে যে টেকনিক্যাল এভিডেন্স, গুরুত্বপূর্ণ যে টেকনিক্যাল এভিডেন্সের উপর বেস করে আমরা প্রথম দিন থেকে এই যে তৎপরতার সঙ্গে প্রশাসন করছে, তারপরেও আমরা দেখলাম বিরোধী দলনেতার হাত ধরে নির্যাতিতার বাবা বিজেপির মঞ্চে গেলেন। সেটা গণতান্ত্রিকভাবে, তিনি কার মঞ্চে যাবেন তার ব্যাপার, কিন্তু তারপরে তিনি CBI চাইলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই তৎপরতার সঙ্গে তদন্ত হওয়ার পরেও যদি কেউ CBI চান, চাইতেই পারেন, আমাদের আপত্তির কিছু নেই। CBI চান, FBI চান, যা ইচ্ছে চান। আমাদের একটাই প্রশ্ন যে বিচারটা যেন আইনের আওতায় থাকে, রাজনীতির গেরোতে বিচারটা যেন আমরা অধরা না হয়ে যায়। বারবার দেখেছি, আগে অনেকবার দেখেছি, রাজনীতির খেলা খেলতে গিয়ে পুলিশ প্রশাসন যে কাজ করেছে সেই কাজটা করতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রেও রাজনীতি যেন গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে, এটা
এবারও একই জিনিস আমরা ট্রেন্ডটা লক্ষ্য করছি, একই স্ক্রিপ্ট পর হচ্ছে। আমরা বলছি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে যেই দোষী হোক, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কঠোর শাস্তি হতে হবে, এটাই হচ্ছে একমাত্র বক্তব্য। এরপরে আমি ধর্ষণ মানসিকতা নিয়ে বলছিলাম, আমি শুধু একটা মানে কোর্ট বলে তারপরে বিয়ে করব। সেটা হচ্ছে 1960 সালের 17ই ডিসেম্বর গুজরাট ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্সের একটা ডিবেটে বা একটা বক্তৃতায় বলতে পারেন, এক ভদ্রলোক তিনি বলছেন, ফার্স্ট অফস্প্রিং অফ এ ম্যারিড ওমেন অফ এনি ক্লাস মাস্ট বি ফাদার্ড বাই এ নাম্বুদারি ব্রাহ্মণ অ্যান্ড দেন শি কুড বিগেট চিলড্রেন বাই হার হাজব্যান্ড। বক্তা হচ্ছেন RSS এর মহান নেতা গোলওয়ালেকর সাহেব। এরপরে বুঝতে হবে যে ধর্ষণ সংস্কৃতি, আমি কালকে একটা জায়গায় ধর্ষণের পরে সংস্কৃতি বলেছিলাম বলে বিজেপির এক মুখপাত্র বললেন যে সংস্কৃতি বানিয়ে দিচ্ছেন। সংস্কৃতির যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটা শুধু নাচ গান নয়, সংস্কৃতি মানে মানুষ যেভাবে জীবনটা যাপন করে, এই মানুষগুলো যারা তাদের মননে এরকম মানসিকতা রাখেন, তাহলে এই সমাজে ধর্ষণ মুক্ত করা যাবে না। ধর্ষণ মুক্তর জন্য 3টে জিনিস লাগে, আমাকে 30 সেকেন্ড সময় দিন। এক হচ্ছে সোশ্যাল স্টিগমা, সামাজিকভাবে যে একটা স্টিগমা, তার উদাহরণ দিচ্ছি একটা। দ্বিতীয় হচ্ছে রিটালিয়েট করার, যে কিছু বললে প্রত্যাঘাত করে তাকে আবার পে করা হবে না। তো দেখেছি উত্তরপ্রদেশে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা ধর্ষণের জন্যে অভিযোগ জানিয়েছিল জ্বালিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়, জুডিশিয়ালের ল্যাক যদি হয়, মানে মানুষের আস্থা হারাবে না। তো মানুষের আস্থা তখন হারাবে না যখন এই আজকের যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি, যে 24 ঘন্টা 48 ঘন্টা এবং 72 ঘন্টার মধ্যে সমস্ত মানুষ অ্যারেস্টেড হয়েছে, যারা এখনো দিয়ে হয়েছে, এবং এরপর আইনের আওতায় আনা হয়েছে। এইগুলো হলে ধর্ষণ মুক্তির অন্যতম হচ্ছে কঠোরতম দ্রুত বিচার ব্যবস্থা, দ্রুত অপরাধীদের চিহ্নিত করা এবং কঠোরতম শাস্তি, এটাকেও যোগ করতে হবে। তবে মঞ্চের কথা বললো, আমার মনে পড়ে যাচ্ছিল যে রিজওয়ানুর রহমানের ওই রহস্য মৃত্যুর পর কিশোর জাহান তো বহু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে বসেছেন, রুকবানুর রহমান এই রাজ্যের বিধায়ক হয়েছেন। আমি বলছি এইটা থেকে মঞ্চে যাওয়া থেকে শুধুমাত্র গোটা ইনভেস্টিগেশন এবং নির্যাতিতার পরিবার, তার পাশে খুব স্বাভাবিকভাবেই সরকার বলুন, বিশেষ করে বিরোধী দল দাঁড়ায়, সেটা শুধু এই রাজ্যের নয়, গোটা দেশের গণতন্ত্রের অন্যতম ইতিবাচক দিক যে কোনো ঘটনা ঘটলে শাসক বিরোধী প্রত্যেকের উচিত সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। কিন্তু আমার পরের বক্তা সজল ঘোষ, তার উদ্দেশ্যেও আমার প্রশ্ন থাকবে যে দেখুন, আমরা বিশ্বাস করি যে এই ধরনের ভয়াবহ ঘটনায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক প্রধানদের চূড়ান্ত সক্রিয় এবং সংবেদনশীল হওয়াটা কর্তব্য। ওড়িশার মুখ্যমন্ত্রী মেয়েটি আর তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, খুব ভালো কথা। সেই অডিওটা তিনি প্রকাশও করেছেন, সে করতেই পারেন। কিন্তু কথা হলো, ওনার নিজের রাজ্য মানে ওড়িশায় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর মধ্যে মাত্র 17 দিনে যে 7টা ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, সেই সবকটির ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা ওড়িশার মুখ্যমন্ত্রী করেছেন। তো পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছিলেন তো মুখ্যমন্ত্রী স্বয়ং। দেখুন, আমাদের ওড়িশা ভাষায় কোনো চ্যানেল নেই, নয়তো সজলকে জিজ্ঞেস করতে হতো না, আমি নিজেই উত্তরটা দিয়ে দিতাম যে এই প্রত্যেকটি 7টি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলেছেন কিনা, আশ্বস্ত করেছেন কিনা, যদি করেন আমি তাকেও সমান প্রশংসা করব। কিন্তু পাশাপাশি আরেকটাও প্রশ্ন থাকবে সজল, যে এই যে বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি আজ দুর্গাপুরে এলেন, আসতেই পারেন, আসাই উচিত, কিন্তু তার বদলে অন্য কাউকে কি পাঠানো যেত না? প্রতাপ সারেঙ্গি নিজের বিরুদ্ধে 7টা ক্রিমিনাল কেস, তোলাবাজি, দাঙ্গা, এমনকি ওড়িশা বিধানসভায় আগুন লাগানো এবং ভাঙচুরের অভিযোগও আছে। আরেকটু স্বচ্ছ কাউকে কি এ রাজ্যে নীতিশিক্ষা দিতে পাঠানো গেল না? উড়িষ্যা বিধানসভায় দাঙ্গা লাগানো নাকি ভাঙচুরের অভিযোগ আছে, আপনি বলেন কি করে? আপনি আমাদের রাজ্য বিধানসভায় ভাঙচুরের তিনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর উড়িষ্যা বিধানসভা ভেঙেছে সে সেই জন্য আসবে। এবার আপনি আমাকে বলতে পারেন, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, তুমি কেন বিজেপি কেন অন্য কাউকে পাঠালো না? তোমার বাড়িতে তো পুলিশের দরজা ভাঙার অভিযোগ আছে, এগুলোর কোনো উত্তর আছে। এখন কারা কি করেছে সেটা আমি বলতে পারবো না,
দেখুন এটা হতেও পারে কিনা আমি জানি না যে পশ্চিমবঙ্গে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ওই বাকি যে যারা ওখানে শিকার হয়েছেন দুর্ঘটনার তাদের টেলিফোন করে কথা বলেছেন না লোক পাঠিয়েছেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে না যদি হয় দারুণ, না বলছি যদি নাও হয়, আমি বলছি যদি নাও হয় তাহলেও আমি আপনাকে বলছি এটা আপনি নিশ্চয়ই বিচার করে দেখবেন। যখন আপনি বিদেশ বিভূতিতে আছেন, অন্য রাজ্যে আছেন, তখন আপনি ডাইরেক্ট অ্যাক্সেস পুলিশ দিয়ে আপনার লোক দিয়ে সেখানে অনেক কমে যায়। ফলে সেখানে যদি ফোন করে কেউ আমার রাজ্যের, আমার ঘনিষ্ঠ, আমার ভাষায় আমাকে প্রশ্ন করে, আমাকে সহমর্মিতা জানায়, আমি সেখানে কিন্তু শক্তি পাই। এটা একটা বিষয়। দেখুন আমি বাকিটা বিষয় হলো যে এমনটা নয় যে পশ্চিমবঙ্গে আগামী 26-এর পর বিজেপির শাসন চলে এলে নিশ্চয়ই এখান থেকে ধর্ষণ একদম ভ্যানিশ হয়ে যাবে না, ধর্ষণে আর দর্শন পাওয়া যাবে না, এরম ব্যাপারটা হবে না। আমি বলছি ধর্ষণ তখনও আজও আছে, কালও থাকবে, গতকালও ছিল, এটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী কখনো দাঁড়িয়ে বলবেন না, আমাদের যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কখনো বলতে পারেন না যে ওই মেয়েটার চরিত্রে দোষ ছিল বা দেহপসারিণী আর খদ্দেরের গন্ডগোল, ছোট ঘটনা, সাজানো ঘটনা, প্রেগনেন্ট আছে, লাভ অ্যাফেয়ার্স আছে, লাভ জেহাদ আছে, এগুলো কোনোটা বলবে না। বলবে না মেয়েটা তুমি বাড়ি থেকে, মেয়েরা তুমি বেরিও না, এই কথাগুলো সবচেয়ে বেশি ঘৃণ্য। এবং সবচেয়ে বেশি আমি পুলিশকে ধন্যবাদ জানাবো, পুলিশ তার কাজ এই যাত্রায় যথেষ্ট করেছে বলে আমার মনে হয়। এখন এই 8-9 ঘন্টার বিষয়টা আসছে সেটা আমি এখনো জানি না, আজকে আমি জানতে পারছি। কিন্তু আমার প্রশ্ন আদালতেও প্রমাণ করতে হবে, পুলিশ তো তার ভাষা, হ্যাঁ নিশ্চয় অনেক দূর যেতে হবে, কামদুনির কেস যেন না হয়। হ্যাঁ এই যে বলছে অপরাজিতা বিল আনতে দিল না, অপরাজিতা বিল ছাড়াই অভয়ার, দিল্লির অভয়ার ফাঁসি হয়েছে, অপরাজিতা বিল ছাড়া ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, অপরাজিতা বিল ছাড়া কামদুনির ফাঁসি হয়েছিল, তারপর কামদুনির আসামি এখন বসে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখছে। এই যে ব্যবস্থা, এটা তো অপরাজিতা বিলের নয়। এই সমস্যাটা হচ্ছে পুলিশ এভিডেন্স কতটা টেম্পার করলো, লোপাট করলো, তার উপর নির্ভর করে। আমি আপনাকে বলি শুনুন, আমি আপনাকে বলছি যে এই যে বলে গেল এখন সতী সাবিত্রীর মতন যে কোনোভাবে কোনো করা উচিত নয়, রাজনীতি করা উচিত নয়, কাকা মনে পড়ে না যখন তোমরা হাতরাসে যাও, উন্নাও যাও, মণিপুর নিয়ে কথা বলো, সে কথাটা বন্ধ করা হোক, সেখানেও রাজনীতি করা উচিত নয়। আমি বলছি আরো যদি পিছিয়ে যান তাহলে ফেলানি বসাক, চম্পলা সর্দার, তাদের নিয়েও রাজনীতি করা উচিত নয়। আমি আপনাদের বলছি যে বলছেন যে মুখ্যমন্ত্রী এই মেয়েটির বাবা কেন ওর হাত ধরে, শুভেন্দু অধিকারীর হাত ধরে গেল? আরে হাত বাড়িয়ে দিয়েছে, ও ধরেছে। তোমার মুখ্যমন্ত্রী আজকে ভার্চুয়াল এখন বিজয় সম্মেলনী করছে নর্থ বেঙ্গল থেকে, কেন মেয়েটাকে একটা ফোন করলেন না? কেন মেয়েটাকে একটা ফোন করলেন না? দেরিতে হলেও করতেন, আমরা তো অন্তত চিৎকার করতে পারতাম না, এবিপি আনন্দ বাধ্য হতো ওটাও দেখাতে, মুখ্যমন্ত্রী এই বলেছেন, রেকর্ডিংটা ছেড়ে দিতেন। আমি আপনাকে বলছি আপনি ঠিক বলেছেন। গতকাল থেকে আপনারা দেখছিলাম বলছিলেন, আমি বোধহয় ছিলাম কি ছিলাম না মনে নেই, যে ওই 4 জনের নাম বলা হলো, একজনের নাম বলা হলো না, কি জ্বালা কি জ্বালা। একদম যে একজনের নাম বলা হলো না কেন, 4 জনের নাম বলা হলো কেন? আজকে আপনারাই বলছেন লাইন অফ অ্যাকশন ঘুরে যেতে পারে। আমিও আজকে বলছি এটা যে কাল লাভ জিহাদে আসবে, সেটা কাজের জন্য, ধর্মের জন্য নয়, কাজের জন্য। আমার সময় বলবেন না আপনি আপনি সেদিন বলেছিলেন যে এদের ধর্ম অন্য ছিল বলে দেওয়া হয়নি, হতে পারে সেটা মিস্টেক, হতে পারে সেটা কি আমি বলতে পারবো না। 5 জন ধরলো, তুমি 4টে নাম বাঁচলে তো আমি প্রশ্ন করব না, বলিনি, আমি তো ঠিক বলেছি। কিন্তু আজকে যেটা আসছে সেখানে আমাদের ধারণা আরো গরিত, মানে আরো গভীরে যাচ্ছে, আরো বিশ্বাস বাড়ছে, যেটা কোথাও লাভ জিহাদে গিয়ে দাঁড়াবে না তো, এটা কোনো লাভ জিহাদের অংশ নয়। তো আমি আপনাদেরকে বলছি যে দেখুন আমার কথা একটা, আবারও বলছি যে ধর্ষণ অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ না করে ওই আঁচলে সবসময় টাকা বেঁধে রাখেন, যেখানেই হচ্ছে সেখানেই গিয়ে আগে টাকা বাড়িয়ে দিচ্ছেন। এই রাজনীতিটা বন্ধ হওয়া দরকার। উনি আসামের যদি কেউ এখানে আসেন তাহলে তাকে ঢুকতে দেব না। আর যদি কুণাল ঘোষের মতন ব্যান্ডেড অপরাধী 3.5 বছর জেল কাটা, আপনি কি সারেঙ্গির কথা বলছিলেন, সে কত বছর জেল কেটেছে জানি না, একবারও তো আপনি বলেননি। কেন 3.5 বছর জেল কাটা একটা আসামি, কেন শিব ঠাকুরের মাথায় কন্ডম পরানো একজন মানে
মানুষের কাছে যারা ধর্মে বিশ্বাস করে তাদের আঘাত দেওয়া একটা মানুষকে কেন একটা অন্য রাজ্যে পাঠানো হবে? উত্তর দেবে, কিন্তু আমার একটা কথা বলো, তুমি বললে যে ও নিজের ভাষায় নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করে ভরসা দিতেই পারে, তাহলে যখন বাংলা ভাষীরা আক্রান্ত হচ্ছে গোটা দেশ জুড়ে, যখন তৃণমূল লোক পাঠাচ্ছিল তখন বলছিলে কেন যে বাংলা ভাষা নিয়ে রাজনীতি হচ্ছে? কখনো বলিনি। তোমরা অফিশিয়ালি বলেছো, আমি শেষ করি। যতগুলো জায়গা উনি বলছিলেন ততগুলো জায়গা মিথ্যে প্রমাণ হচ্ছিল। যতগুলো জায়গা বলছিলেন আপনারা পরের দিন আবার সেখানকার দিল্লি পুলিশের আপনারা বিভিন্ন ঘটনা দেখিয়েছেন। যতগুলো বলছিলেন মুখ্যমন্ত্রী বিশেষ করে যতগুলো বলেছেন ততগুলো আমি যতগুলো দেখেছি সব মিথ্যে প্রমাণিত। সজল বলতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোর্টের রায়, কলকাতা হাইকোর্টের রায় সেই কথা বলছে। তন্ময়, সজলদা অনেকগুলো কথা বললেন। প্রথম কথা হচ্ছে বলতেই তো গেছিলাম, না একদম বলতে গেছেন, আমি আপনার সেই পরপর অনেকগুলো অভিযোগ করেছেন সেগুলো উত্তর দিচ্ছি। পুলিশ প্রশংসনীয় কাজ করলে পুলিশের প্রশংসা করবেন, প্রশংসনীয় কাজ না করলে বিরোধীরা সমালোচনা করবেন, সেটাই সংসদীয় গণতন্ত্রের বিরোধীদের কাজ, সেটা করা ভালো। বক্তব্যটা হচ্ছে যে কে কি পড়ালেন, এই যে মানসিকতা আবার আপনারা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটাই আমি বলবো। ওই অমর্ত্য সেন বলেছিলেন না পরিচিতি ও হিংসা বয়ে, ওটাই বলেছিলেন যে একজনের একমাত্রিক পরিচিতিকে ধরে যারা হিংসার রাজনীতি করছেন সেই সমাজটা ভারতবর্ষে এখন চলছে এবং সেটা বিজেপি শাসিত রাজ্যেই চলছে। আপনি বারবার যে মানসিকতার কথা বললেন, আপনাদের পূর্বসূরি গোলওয়ালকর সাহেব একই কথা বলেছিলেন। পরের প্রতিবেদনে যাব। আমি দেখুন, আমি প্রশ্ন করেছি, ভবিষ্যতেও করতে পারি যে যারা আসছেন তারা আসার যোগ্য কিনা, কিন্তু পাশাপাশি যারাই আসছেন তাদের আটকানো হচ্ছে কেন, এই প্রশ্নও থাকবে। যে হ্যাঁ, নিঃসন্দেহে কোর্টের একটা রায় আজকে সন্ধ্যেবেলায় এসছে, কিন্তু সেটা হচ্ছে পরিবারের তরফ থেকে। তার আগে গতকাল গত পরশু যারা এসেছে রীতিমতো ব্যারিকেড করে তাদের আটকানো হচ্ছিল কেন, এই প্রশ্ন তো উঠবেই। তবে কারা কারা আসছেন, কি তাদের ব্যাকগ্রাউন্ড, সেটাও পাশাপাশি দেখতে হবে সমানভাবে। ममता दीदी का तो रक्त गर्म होना चाहिए था, लेकिन वो इतना केयरलेसली बोलते हैं कि वो रात को क्यों गई। ऐसा इररेस्पॉन्सिबल स्टेटमेंट कोई चीफ मिनिस्टर से ऐसा किया जा सकता है क्या? দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতাকে দেখতে এসে বাধার মুখে পড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন ওড়িশার বিজেপি প্রতিনিধি দল। আইকিউ সিটি হাসপাতালের সামনে বাঁধল ধুমধুমার কাণ্ড। মঙ্গলবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুরের হাসপাতালে পৌঁছন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। ছিলেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বর্য বিসওয়াল, সঙ্গে ছিলেন ওড়িশা বিজেপির অন্যান্য নেতা নেত্রী। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। कुछ महीना पहले आरजी कार हॉस्पिटल में एक लेडी डॉक्टर को मार दिया गया था, रेप करके मार दिया गया। अभी इस लड़की को 4-5 बदमाश उनको रेप करके वो भी मार सकते थे। বিজেপির প্রতিনিধি দল পৌঁছানোর পর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতাল চত্বর। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনকে ঝাঁঝালো আক্রমণ করেন ওড়িশা বিজেপির প্রতিনিধিরা। যে নিরাপত্তা রক্ষী আজকে দাঁড়িয়ে আছে, যদি দুদিন আগে দাঁড়াতো তাহলে এখানে মেয়ের বলাৎকার হতো না। খোদ মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, তা মানে কি মেয়ে রাত্রিবেলা বেরোনোটা অনুচিত, তার মানে ধর্ষণ করাটা উচিত, এটা উনার বার্তা। শেষমেশ ওড়িশা বিজেপির 10 জন প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হয় হাসপাতালের তরফে। উনি এসছেন কেন? ওনার বালেশ্বরে যখন যে নিদারুণ ঘটনা ঘটেছিল তখন তিনি কোথায় ছিলেন? বলেননি যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই। রাজনৈতিক কারণে বিজেপি এখন ওই জায়গা থেকে এখানে লোক পাঠাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশার বিজেপি প্রতিনিধিরা, কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গেও। হিন্দল দে, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি কালও বলেছি, সিসিটিভির ফুটেজের তথ্য অনুযায়ী কোথাও কোনো রাত 12:30টার গল্প নেই। মেয়েটা তার ক্যাম্পাস থেকে বেরিয়েছিল 7:58 মেয়েটা ফিরে এসেছে 9:29 এবং গিয়েছিল নিজের ক্যাম্পাস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আপনাদের জানিয়ে রাখি, এই আইকিউ সিটি ফাউন্ডেশন একটা প্রেস বিবৃতি দিয়ে বলছে, দ্য স্টুডেন্টস ইনভলভড হ্যাড নট ভায়োলেটেড এনি হোস্টেল রেগুলেশনস অ্যান্ড হ্যাড মুভড উইদিন দ্য অ্যালটেড আওয়ার্স।
এর থেকে বড় কথা আর কিছু হয় নাকি? কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে যে মেয়েটি তাদের প্রতিষ্ঠানের কোনো নিয়ম নীতি লঙ্ঘন করেনি। আমার পরের বক্তা তিলোত্তমা মজুমদার। দেখুন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ৮টা না রাত 12:30 নিয়ে আলোচনাই বা করবো কেন? সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটা। একেবারে প্রমাণ সহ আমরা দেখেছি যে নিয়ম লঙ্ঘনের প্রশ্নই এখানে উঠছে না, এবং এই নিয়ম লঙ্ঘন অর্থাৎ সময়ের বাইরে রাত্রি 12টায় 12:30টায় মেয়েটি বেরিয়েছিল এরকম একটি ভুল উক্তি স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার দিক থেকে দেখতে গেলে একেবারে দায়িত্বজ্ঞানহীনতার একটি পরিচয়। কথা হচ্ছে যে মেয়েরা কেন একটা পার্টিকুলার সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে, তার বাইরে যেতে পারবে না, এই প্রসঙ্গটা বারবার উঠে এসেছে। আমি গত অন্তত 20 বছর ধরে দেখছি যতবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকবার বলা হয়েছে যে রাত্রিবেলায় মেয়েরা কেন বাইরে বেরোবে। তাহলে এটা কি প্রশাসনের তরফ থেকে একটা অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে যে একেবারে একটা অমানবিক রাজত্ব সন্ধ্যের পর থেকে চলছে, মানে কাণ্ড থেকে শুরু এটার এই সমালোচনা যে সুজেনকে প্রথমে দায়ী করা হলো, চলতে থাকবে এই রকমই, যে এমন সমস্ত মানুষ রাস্তাঘাটে বেরিয়ে যাবে, এবং আমি পুরুষ মানুষ বলবো, যে যার জন্য মেয়েরা সবাই দরজায় এটে বসে থাকবে, এবং এটাকে এনকারেজ করা হচ্ছে, এটাকে এমফাসাইজ করা হচ্ছে। এটা কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা? দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাজ্যে তো পরপর ঘটছে, এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি এটা স্বীকার করতেই হবে আমাকে, যে আমি বাম জমানাতে এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি, আমি ঘটেনি বলে ধরে নিচ্ছি। এই বিগত 15 বছরে যতগুলো নক্কারজনক নৃশংস ঘটনা ঘটেছে, এবং সেই সব ঘটনা নিয়ে শুধু রাজনীতি নয়, অত্যন্ত অমানবিক কাণ্ড হয়েছে, যেমন আর.জি. করের যে নির্যাতিতা তার ক্ষেত্রে হয়েছিল প্রমাণ লোপ, দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ঘটনার সাপেক্ষে এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা তো নেই, সম্মানও নেই, এবং আমি শুধু রাজ্যের কথা বলবো না, আমি সারা ভারতবর্ষের কথা বলবো, আমি সারা পৃথিবীর কথা বলবো, যেখানে মেয়েদের সম্মান এবং নিরাপত্তা বলে কিছু নেই। আজকে সারা ভারতের কোন রাজ্য যেখানে মেয়েদের অসম্মান এবং নির্যাতন করা হচ্ছে না, যেখানে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে না, যেখানে মেয়েদের প্রতি অন্যায় হচ্ছে না? প্রতিটা জায়গায় আসলে অসুখটা মূল জায়গাতে, সেটা হচ্ছে মানসিকতার অসুখ। আপনারা সমাজ পাল্টানোর কথা বলছেন, সমাজ পাল্টানো কাকে বলে? আপনারা কি সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করছেন যে শিক্ষা ব্যবস্থা একটি ছোট বাচ্চা ছেলেকে শেখাবে যে পুরুষতান্ত্রিকতা আসলে কতটা ক্ষতিকর, নারী এবং পুরুষ সমান, এই বোধ তাদের মধ্যে কি জাগাবেন আপনারা? কিভাবে জাগাবেন যেখানে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই আপনারা সম্পূর্ণ দুর্নীতিতে জড়িয়ে একেবারে সাংঘাতিকভাবে লোপ করে দিতে চলেছেন? কিভাবে? কে শেখাবে তাদের? তারা শেখাবে যে সমস্ত অযোগ্য শিক্ষকরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এবং ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। কি নীতি শেখাবেন তারা? কিভাবে আপনারা সমাজটাকে পাল্টাবেন? এবং যতক্ষণ না এই পুরুষতান্ত্রিক মানসিকতার একটা বিকার বা রোগ, আমি সব পুরুষের কথা বলছি না, অবশ্যই একটা অংশ, এবং সেই অংশটা বিরাট, এবং সেটা শ্রেণী নির্বিশেষে। আমরা যদি গত কয়েকটা ঘটনা দেখি তাহলে আমরা দেখব যে যেমন আর.জি. করের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমন সমস্ত ব্যক্তি তাতে জড়িত যারা উচ্চশিক্ষিত, যারা ভদ্র, যারা রীতিমতো সম্ভ্রান্ত বলে যাদেরকে আমরা চিনি, তারা পর্যন্ত জড়িত হয়ে পড়ছেন। অর্থাৎ সমাজের একটা অংশ মনে করছে যে মেয়েরা হচ্ছে ভোগ্য পণ্য, মেয়েরা হচ্ছে একেবারে দাস জাতীয় কিছু, যাদের নিয়ে সমস্ত কিছু করা যায়, এবং একটা মেয়ে মানে সে মাত্র একটা ফিগার, একটা শরীর ছাড়া কিছু নয়, একটা বস্তু ছাড়া কিছু নয়। এটা একটা বিরাট অংশ মনে করে। এবং এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে আপনারা সমাজটাকে যদি সত্যি পাল্টাতে চান,
তাহলে একেবারে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভাবুন এবং শিক্ষার জায়গাটাকে দুর্নীতিমুক্ত করুন, যাতে আজ থেকে অন্তত 25 বছর 30 বছর পরে এই মানসিকতার পরিবর্তন আমরা প্রত্যক্ষ করতে পারি। তা না হলে এই যে সজল বললেন যে আগেও ঘটেছে ভবিষ্যতেও ঘটবে, কি আনন্দের কথা! আহা, শুনে প্রাণ ভরে গেল। আগেও ঘটেছে ভবিষ্যতেও ঘটবে। কেন আপনারা বলতে পারছেন না, কেন বলতে পারছেন না যে আমরা এমন সমাজ গড়ব যে সমাজে মেয়েদের প্রতি এই নির্যাতন, এই অন্যায় হবে না? আর শুধু কি মেয়েরা, শিশুরা নির্যাতিত হচ্ছে না? শিশুদের নিয়ে এই ধরনের যৌন অত্যাচার চলে না? এবিপি কটা বন্ধ করতে পেরেছেন আপনারা? কটা স্টেপ নিয়েছেন কোন দল যে এইগুলো হবে না, বন্ধ হয়ে যাবে? শিশু পাচার, নারী পাচার, পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে সেটা বাড়ছে, বন্ধ তো দূরের কথা। এবং ওই আরেকটা, সমস্ত স্তরের মানুষ, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, এটা আরো ভয়ঙ্কর জায়গা। একদম। ধন্যবাদ তিলোত্তমা। তিলোত্তমা পুরো বিষয়টাকে অনেক বড় করে দিল, বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখলো। আমি এইখানে আজকে দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনা, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, এবং সবথেকে মারাত্মক যে একজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যার কাজ হচ্ছে যে ওই মেয়েগুলোকে, ওই ছেলে মেয়েগুলোকে সুরক্ষা দেয়া, এবং পাশাপাশি এই দুর্গাপুরের ঘটনা বা এই ধরনের ঘটনার কি ইম্প্যাক্ট হয় সেটাও দেখাবো। যে আমাদের রাজ্যে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা, দুটো ক্যাম্পাস, দু জায়গায় 7 কিলোমিটারের রাস্তা, সেই ইন্টার্নরা বলছেন যে এই চিকিৎসা পরিষেবা দিতে এই যে রাস্তাটা, এটা তারা নিরাপদ বোধ করছেন না। দুটো ক্যাম্পাস এক করে দিতে হবে, এই দাবিতে তারা কর্মবিরতি করছেন। সুতরাং এর একটা বৃহত্তর সামাজিক অভিঘাত আছে, প্রভাব আছে, এটা প্রত্যেককে মানতে হবে। দেখুন, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গ তোলপাড়। প্রতিবাদে নিন্দায় তৃণমূলকে আক্রমণে সরব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা বিজেপি। আর এরই মধ্যে দিল্লিতে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী ও 2 ছাত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামে পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখনই তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ক্যাম্পাসে নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে গেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গেটের উপর পোস্টার লাগিয়ে রেখেছেন ছাত্ররা, উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিস চাই, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন কি এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি? দাবি করছেন এখানকার ছাত্ররা কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন, পুলিশ হ্যাজ অলরেডি রেজিস্টার্ড দি এফআইআর, আওয়ার কমিটি ইজ অলসো লুকিং ইনটু দ্য ম্যাটার ভেরি সিরিয়াসলি, আওয়ার হোল ম্যানেজমেন্ট ইজ সিটিং and talking about how to further go about it. So the minute we will come to know of the culprit in the incident, immediate action will be initiated. দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার, কিন্তু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত, যার মাথায় খোদ অমিত শাহ। আর তাই খোদ রাজধানীর বুকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ ওঠায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি, তাদের খোঁজে তল্লাশি চলছে। দিল্লির এই ঘটনাকেও আমি একই পংক্তিতে ফেলবো, এটা একটা সামাজিক ব্যাধির বহিঃপ্রকাশ, এবং এইটা নিয়ে রাজনীতির বদলে বলবো যে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া, একটা ডিটারেন্ট ব্যবস্থা, যাতে দোষীরা চিন্তা করে যে এরকম করলে আমাদের উপর শাস্তি হবে। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, আজকে উত্তরপ্রদেশে যদি হয় তাহলে উত্তরপ্রদেশের মানুষরা নামবে। আমরা কিন্তু কখনো কন্ডেম করবো না, এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু তফাৎটা কি জানেন, আজকে উড়িষ্যা বলুন, ইউপি বলুন, কি দিল্লি বলুন, এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে। দিল্লি থেকে দুর্গাপুর, নারী নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। এই কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্লাস হয়, এখানেই রয়েছে হস্টেল, কিন্তু মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, এমার্জেন্সি সহ একাধিক বিভাগ রয়েছে পুরুলিয়া শহরের ক্যাম্পাসে। চিকিৎসা পরিষেবা দিতে সেখানেই যেতে হয় ইন্টার্ন চিকিৎসকদের। আর পুরুলিয়া শহর থেকে হাতোয়াড়া ক্যাম্পাসের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, ফলে রাত বিরেতে যাতায়াত করতে সমস্যায় পড়েন চিকিৎসক পড়ুয়ারা।
আমাদের মহিলা ডাক্তার সহ সমস্ত ডাক্তারদের যাতায়াতের সমস্যা, রাস্তায় রাত্রিবেলা অন্ধকারে যাতায়াতের সমস্যা। রিসেন্টলি দুর্গাপুরে একটি মেয়ের সাথে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা চাই না আমাদের এখানেও সেই ঘটনা ঘটুক, এবং সেই জন্য আমরা চাইছি মেডিসিন, সার্জারি, ENT, অর্থ সহ সমস্ত ডিপার্টমেন্ট সদর থেকে অবিলম্বে হাতোয়ারাতে স্থানান্তরিত করা হোক। ক্যাম্পাস শিফট হওয়ার যে প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয়নি। নিরাপত্তা বলতে যেটা গাড়ি আমাদের আছে 10:30 পর্যন্ত গাড়ি দেওয়া আছে, 10:30 পর্যন্ত, আর তারপরে রাতে মুভ করার দরকার হয় না। চিকিৎসার সব বিভাগ হাতোয়ারা ক্যাম্পাসে স্থানান্তর ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে বসেছেন 94 জন ইন্টার্ন। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সমাদ্দার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন, তাদের আবার বলি যে এই যে দুর্গাপুর কাণ্ডে মেয়েটির যে বন্ধু, তাকে পুলিশ এই 1 ঘন্টা আগে গ্রেফতার করেছে। আই রিপিট, তাকে গ্রেফতার করা হয়েছে। আমি দ্রুত একবার দেখে নেব যে মেয়েটির বাবা এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই মেয়েটির বন্ধু যে ছেলেটি, তাকে নিয়ে ঠিক কী বলেছিলেন। সহপাঠীর বিরুদ্ধে একটা অভিযোগ আপনি করেছিলেন, সহপাঠীর ভূমিকা নিয়ে কি বলবেন? हाँ, सब ও শোনন একটা কথা, ও তো মেয়ে তো জানেনি এখানে কি আছে কি আছে, সহপাঠীর তো ভূমিকা অবশ্যই আছে এই ঘটনার সঙ্গে। হ্যাঁ, অবশ্যই আছে, আমি তো বলছি। কেন মনে হচ্ছে? আপনি তো সব আগে থেকে তো বলেছিলাম, আর কেন মনে হচ্ছে বললে আমি কি বলবো, আগে তো বলেছিলাম, ওকে নিয়ে গিয়েছিল, আর সম্ভবত আগে ওরা প্ল্যান করেছিল এই জিনিসটা কি বদমাশি করার জন্য, পরিকল্পনা করে এই দুষ্কৃতীদের সঙ্গে সহপাঠী। হ্যাঁ, হোয়াই নট, হবে, নাহলে কি করে ওইভাবে ইনসিডেন্টটা হয় বলুন। আবার বলছি যে এই মেয়েটির বাবার যে অভিযোগপত্র, তাতে প্রথমেই এই যে শব্দটি ইনি ব্যবহার করলেন প্রি প্ল্যান্ড, সেই কথাটার উল্লেখ ছিল। গতকাল ইঙ্গিত দিয়েছিলেন এবং আজকে আমার সহকর্মীকে দেয়া এই সাক্ষাৎকারে একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। সিপিও তারপর বললেন যে তার এই ভূমিকা ছেলেটির, সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়, এবং এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাবা আরেকটা অভিযোগ করেছিলেন, আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি, সেটা হচ্ছে থানায় থানায় ঘোরানো। ট্র্যাজেডিটা কি জানেন? যে আমার সাংবাদিকতার 30 বছর ধরে এবং তারও আগে এই থানায় থানায় ঘোরানোর প্রবণতাটা থানা স্তরে, এটা একটা সম্পূর্ণ বিভিন্ন জায়গা থেকে চলে আসা একটা অভিযোগ। আমি বলছি যে সায়নদীপ যেহেতু আমার পরের বক্তা, সেই বাম আমল থেকেই কিন্তু এটা চলে আসছে। আমি আজকেই আর্কাইভে বসে দেখছিলাম কত ঘটনায় তৃণমূল কংগ্রেস এই প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছিল, তার তালিকা করলে কপাতা হবে আমি জানি না। বিস্ময়করভাবে এই প্রবণতা কিন্তু এখনও চলছে। মনে করুন, ঠিক 1 বছর আগে, গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ধর্ষণ করে খুন করা হয়েছিল 9 বছরের একজন স্কুল ছাত্রীকে। তখনও পুলিশের বিরুদ্ধে এই গড়িমসির অভিযোগ উঠেছিল। অভিযোগ নেয়া নিয়ে ওই মহিষমারি ফাঁড়ি আর কুলতলি আর জয়নগর থানার মধ্যে একদম সলিলদা ঠিক ধরেছেন, কার্যত মনে পড়ে গেছে আপনাদেরও, ঠেলাঠেলি চলেছিল এবং তার ফলে রণক্ষেত্র হয়েছিল এলাকা। ভাঙচুর করা হয়েছিল মহিষমারি ফাঁড়িতে গত বছর 5ই অক্টোবর। সেই যে ছাত্রীটিকে আমরা হারিয়েছি, তার বাবা অভিযোগ করে বলেছিলেন যে মহিষমারির আইসি ক্যাম্পে ঘুরেছি, জয়নগর থানায় ঘুরেছি। এক বিক্ষোভকারী একেবারে অন ক্যামেরা বলেছিলেন যে ক্যাম্পে গেছিলাম বলে তখন ক্যাম্প থেকে বলা হয়েছে তোমরা কুলতলির লোক, জয়নগরের লোক, আমরা নেব না, এই তোমাদের কেস, কুলতলিতে যাও। আবার কুলতলি অন্য রাস্তা দেখিয়েছে। এই একটা অসুখ, একটা প্রবণতা দশকের পর দশক ধরে থানা স্তরে যেটা চলে। দেখব কি বলেছিলেন তারা। আমরা মহিষমারি আইসি ক্যাম্প ঘুরেছি, জয়নগর থানা ঘুরেছি। ওই ক্যাম্পে গিয়েছিলাম বলে আমরা কুলতলি, তোমরা কুলতলির লোক, আমরা জয়নগরে আমরা নেব না তোমাদের কেস, তোমরা কুলতলি যাও। এই ঘটনার 1 বছর পর এই দুর্গাপুরেও একই ধরনের অভিযোগ উঠলো। আমি বলছি এই ব্যাধি থেকে এই রাজ্যের কি মুক্তি নেই সন্দীপ? আমি বলতে পারবো না, পুলিশের সব দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া মুশকিল, কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো বলতে শুনিনি ধর্ষণ হওয়ার পর যে এটা ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। পার্থক্য ছিল, আছে, থাকবে। এখন দুর্গাপুরের ঘটনা আবার প্রমাণ করে দিল যে বাংলায় শুধু নিজের মেয়েরাই বিপন্ন নয়, অন্য রাজ্যের মেয়েরাও আজকে বিপন্ন। এখানে ধর্ষণ নিয়ে অনেক গবেষণাপত্র তৃণমূলের মুখপত্র প্লেস করছিল। শাসক ধর্ষক যখন মিলেমিশে একাকার হয় তখন মহিলারা এরকমভাবেই বিপন্ন হয়। আবার শাসক ধর্ষক যখন এক হয়ে যায় তখন সুমনদা পুলিশ আর সিবিআই এর তদন্তে আর কোনো পার্থক্য থাকে না। আমি মনে করি যে পশ্চিমবাংলায় যখন যদি কোনো ধর্ষণের ঘটনা হয়, পুলিশ আর সিবিআই দুজনেই মনে হয় একটু প্যানিক অ্যাটাকে ভোগে।
কারণ ওপর থেকে নির্দেশ আসবে, সে পুলিশের কাছে হোক আর সিবিআইয়ের কাছে হোক, যে তদন্তটা কোন দিকে যাবে, কড লাইন, মেন লাইন না লুপ লাইনে, সেটা সিবিআই আর পুলিশ একটু মানে অগোছালো হয়ে যায় এই সিদ্ধান্ত পেতে পেতে। আইন শৃঙ্খলার অবনতিটা আপনি পুলিশের খুব এখানে বলছিলেন যে গ্রেপ্তার করেছে, কি হবে শেষ পর্যন্ত জানা। আরজি করে আমরা গ্রেপ্তার দেখেছিলাম, একজনকে বলির পাঠা বানানো হয়েছিল। এই যে দুর্গাপুরের পাশের যে একটা ঘটনা বলছে জঙ্গল জঙ্গল, মুখ্যমন্ত্রীও বলছেন, এখানে আমরা শুনেছি, আমি খবর নিয়ে বলছি যে এখানে লাগাতার বহুদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, পুলিশ এখানে ঠুটো জগন্নাথ। এই দুর্গাপুরের মধ্যে একটা শহর, একদম পরিকল্পিত শহর, এই 6 মাসের মধ্যে 4টে মার্ডার হয়েছে ওখানে নৃশংস হয়ে, তার মধ্যে একজন মহিলাকে ওখানে মার্ডার করা হয়েছে। এটা খুব জনবহুল স্থান, সিটি সেন্টার। 1.5 মাস আগে ওখানে একজন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে। এই ট্র্যাডিশনটা চলছে। আর পুলিশ গুন্ডারা আসলে আজকে পুলিশকে কন্ট্রোল করেন, মুখ্যমন্ত্রী আগে গুন্ডা কন্ট্রোল করতেন, এখন গুন্ডারা পুলিশ আর প্রশাসনকে কন্ট্রোল করেন। আমিও বাবার আশঙ্কা স্বাভাবিক, মেয়ের ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটেছে, উনি সিবিআই তদন্ত চাইছে, কিন্তু আরজি করে সিবিআই তদন্ত কি তার গতি প্রকৃতি আমরা জানি। যে মা বাবা বলেছে সিবিআই পর্যন্ত, তিলোত্তমার মা বাবা বলেছে সিবিআই বিক্রি হয়ে গেছে। আর আমার কথা হলো যে যদি আরজি করে অপরাধীরা ঠিক মতন শাস্তি পেত, তাহলে দাঁড়িয়ে কসবা ল কলেজের ঘটনা ঘটতো না। এই যে কসবা ল কলেজেও দেখলেন আজকে না কালকেই সম্ভবত সেখানকার একজন নিরাপত্তারক্ষী তিনি জামিন পেয়ে গেছেন। আবার কসবা ল কলেজে ওই তৃণমূলের ছাত্রনেতা ধর্ষণ করার সাহস পেত, সে শাস্তি পেত ঠিক মতন, এরকম জামিন না হতো, তাহলে দাঁড়িয়ে আবার এই দুর্গাপুরের ঘটনা, সেই দুর্গাপুরের ঘটনা সেখানে দাঁড়িয়ে ঘটতো না। আমার কথা হলো যে এই যে ধর্ষকদের আড়াল করলে, অনেক ধর্ষণ নিয়ে সামাজিক ব্যাখ্যা দিচ্ছিল যে ধর্ষকদের আড়াল করলে ধর্ষণকে অন্তত বেআব্রু করা যায় না, অপরাধীরা সাহস পাচ্ছে কি করে। আমার কথা হলো মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল যে ধর্ষকদের বদলে ধর্ষিতার বিচার হওয়া উচিত, আমার যেটা মনে হচ্ছিল। এটা অতীতে অনেক ট্র্যাডিশন আমরা দেখছি, যে হাঁসখালির ঘটনার পর মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি, পার্ক স্ট্রিটের ঘটনার পর সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, মুখ্যমন্ত্রীর ওখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য শুনেছি। এখন এখান থেকে বিজেপির নেতৃত্ব বলছেন, কখনো লাভ জিহাদের কথা। আমি আসবো যে বিজেপিটা বলতে পারে উন্নাও হাসপাতাল শুধু না, এই গুজরাটে বিলকিস বানু ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া। আমি দেখাবো যে এই যাদের এত বলা হচ্ছে না যে এই 4টে নাম সংখ্যালঘু, এরা সংখ্যালঘু, সেই একটি ছেলের বোন সে কিভাবে তার ভাইকে এবং তার সঙ্গীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আমাদের সবার উচিত যে কুর্নিশ করা সেই মেয়েটিকে। মানে এখানে আমরা অপরাধীদের ধর্মবিচার যেরকম করা যায় না, সেই রকম তার অভিযুক্তর বোন নিজে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে, কুর্নিশ সেই মেয়েটিকে। সেও কিন্তু সংখ্যালঘু। সে ভাইকে বলছে তুমি যদি অন্যায় করো জেল খাটবে, আর যদি অন্যায় না করো পুলিশের কাছে প্রমাণ করতে হবে। বোন ভাইকে বলছে, একই পরিবারের। সজলদের আমার মনে হয় না এইসব দেখেও কোনো হুঁশ ফিরবে। আমি দুটো খালি এর পয়েন্ট যুক্ত করি। এক নম্বর, প্রতাপ ষড়ঙ্গী এর অনেক ট্র্যাক রেকর্ড আছে। গ্রাহাম স্টেইন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, গ্রাহাম স্টেইন এবং তার শিশু পুত্রগুলোকে খুন করেছিল, সে আজকে এসছে। আমার এইটা একটা ইনফরমেশন আমরা নিশ্চয়ই সবাই আমরা জানবো। আর এই যে সজলরা সব লাভ জেহাদ, ধর্ম পরিচয় অপরাধীদের খুঁজছে, কিন্তু কিচ্ছু না, আসলে অপরাধীদের আড়াল করে রনে বনে জলে জঙ্গলে তৃণমূল যখনই বিপদে পড়বে বিজেপি তাকে তাতা হিসাবে হাজির হবে। আর আরএসএস নিয়ে থিওরি দিচ্ছিলাম, আমি জানি না যে তন্ময় চাকরি থাকবে না, মুখ্যমন্ত্রী আরএসএসের একটাও নাম উচ্চারণ করে না, ও আরএসএস নিয়ে বক্তৃতা করতে যাচ্ছে। আসলে আরএসএস, তালিবান আর মুখ্যমন্ত্রীর বক্তব্য সবই মিলে সুর মেরা তুমারা, কোনো পার্থক্য নেই। বেশ, আমি রাজনৈতিক চাপানুতরে আসবো, কিন্তু যেহেতু হ্যাঁ নিশ্চয়ই আমি সুযোগ দেবো, কিন্তু তার আগে এই যে ঘটনাটা, না জোলো হবে না। জোলো কেন হবে? আমি বলছি মানুষের ভালো দিকের কথা, ইতিবাচক কথা দিলে জোলো হবে কেন? ধর্ম নিয়ে এত কথা হচ্ছে তো ভাবুন যে অপরাধী তার পরিবারকে ওই একই অপরাধের আলোতে দেখা হয়। আমরা কেউ জানি না যে সত্যি অপরাধী না শুধুই অভিযুক্ত। আজকে এই পরের প্রতিবেদনে আমি রোজিনা শেখ, সেই ছেলেটির দিদি, যে ছেলেটি পুলিশ আজকে গ্রেফতার করেছে, কিভাবে করেছে, ভাইকে আড়াল করেনি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে পুলিশকে ডেকে, পুলিশের গাড়িতে ডেকে সাদা পোশাকে থাকা পুলিশের হাতে নিজের ভাইকে তুলে দিয়েছে এবং বলেছে তুমি নিজেকে নির্দোষ হিসেবে দাবি করছো, যা যদি করো তুমি পুলিশে সেটা আদালতে প্রমাণ করতে হবে, আর যদি তার সঙ্গেও থাকো তুমি তো সঙ্গ দিয়েছো, তুমিও একই রকমের অপরাধী। এই মেয়েটিও কিন্তু সংখ্যালঘু মেয়ে। আমি বলছি হাজারো কুর্নিশ এই মেয়েটিকে।
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছে সফিক শেখ। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত সফিক বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা। আর তার গ্রেপ্তারি ঘিরেই সামনে এসেছে টান টান চিত্রনাট্য। সফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ সফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন সফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরই সফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন সফিক ফোন করলে যেন তাকে জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে সফিক। সঙ্গে সঙ্গে সফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে সফিকের খোঁজ পান তার দিদি। আমি এবার অন্য নাম্বার থেকে ফোন করলাম, একটা ছেলে ধরেছিল। ও ছেলেটা বললো যে হ্যাঁ দিদি আমি তো না, তো আমার এখানে একটা দাদা ফোন করেছিল। আর ওই দাদা কি আছে? বললো আছে। দিন তাহলে ওকে দিল, দিয়ে ও আমার সঙ্গে কথা বললো। বললো কোথায়? হ্যাঁ সফিক কথা বললো। বললো কোথায় আছিস? নাম বলেনি। না বললো কেন? আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হোক। না বললো কেন? বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই সফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো। না পালাতে হয় না, তুই দাঁড়া। দিয়ে বললাম কোথায় আছিস? ও আমাকে বললো কি বললো, অন্ডাল হাইওয়ের নিচে। আমার বললো কোথায় দাঁড়াবো? তো অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। এরপর পুলিশকে ফোন করেন রোজিনা। বললাম তাহলে আপনি আসুন, সিভিল এসে আসবেন, আমি যাবো আপনার সঙ্গে। এরপর 2 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে অন্ডাল ব্রিজের কাছে যান দিদি রোজিনা। অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়িয়েছিল সফিক, তাকে গাড়িতে ডেকে নেন দিদি। এরপর গাড়িতেই পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ। দিদি চাইছেন তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোয় এবং সুবিচার হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রোজিনা এবং রোজিনাদের জন্য আমরা গর্বিত। হ্যাঁ, আমি একটা কথা বলি, শুধু সায়নদীপ বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন ওটা বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু এরকম কখনো বলেননি। বলবেন কেন? জ্যোতি বসু শুধু ফেলানি বসাককে নিয়ে যখন প্রতিবাদ করতে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে রাইটার্স বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওনারা বলেন না, ওনারা শুধু করেন। এটাই হচ্ছে পার্থক্য। বিশ্বনাথ দাঁড়িয়ে আছে ওদিকে, আমি এক লাইন বলে নি, সেটা হচ্ছে দেখুন, এ বললো বলিনি, ও বললো বলিনি, কিন্তু এটুকু তো বলেছিলেন। অনিতা দেওয়ান হত্যার পর, এরা তখন ছোট ছিল বোধহয়, হ্যাঁ বলেছিলেন যে এমন ঘটনা তো কতই ঘটে। বলেননি? এক মিনিট, অনিতা দেওয়ানের কেসের লোকেরা তোমরা মালা দিয়ে বরণ করো, আরেকটা হচ্ছে আমরা মালা দিয়ে বরণ করি। আর ও একটা সায়নদীপ ভালো বলেছে যে তৃণমূল বিপদে পড়লে বিজেপি তাতা। ঋতব্রত যখন ধর্ষণ কাণ্ডে ফেসে গেল, তখন তৃণমূল হয়ে গেল তাতা। এদের দলের নেতা ধর্ষণে অভিযুক্ত হলো তৃণমূল। আমরা মালা পরিয়েছিলাম, সেটা প্রমাণিত নয়, কিন্তু ওকে রাজ্যসভার সাংসদ করে দিল তৃণমূল। সেটা হচ্ছে কোন মুশকিলটা হচ্ছে তথ্য। দেখুন, কোন রাজনৈতিক দলের তো পরোয়া করে না, তথ্যই। বানতলার ঘটনার পর, ওই ভয়াবহ ঘটনার পর 114 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। এটাও ফ্যাক্ট। হ্যাঁ, এটাও ফ্যাক্ট। তাদের কয়েকজন এখন জেলে আছে, এটাও ফ্যাক্ট। পাশাপাশি এটাও বলতে হবে যে জ্যোতিবাবু বলেছিলেন যে রাজ্যে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। আনন্দবাজার পত্রিকা, এরকম ঘটনা তো ঘটেই জ্যোতি বসুর। সবটাই ওই জন্যই সাংবাদিকতার সঠিক রাস্তা কাউকে খুশি করতে পারে না। কিন্তু কথা হলো, আজকে যেখান থেকে আমি শুরু করলাম, যে এই মেয়েটির বাবা তিনি সরাসরি সিবিআই তদন্তের দাবি তুললেন। এখন আমার পরের বক্তা বিশ্বনাথ দা, দেখুন, সিবিআই তদন্তের দাবি শুনলেই আমার অভয়ার মা বাবার মুখগুলো মনে পড়ে যায়। শুরুর দিকে আপনার মনে থাকবে, এই স্টুডিওতে এই ডান দিকের চেয়ারগুলোতে বসে অভয়ার মা এবং বাবা বারবার সিবিআইয়ের ওপর তাদের ভরসার কথা বলতেন। আর এখন সিবিআই তদন্তের যে কোনো সাংবাদিক তাদের সামনে যদি নামটাই করেন সিবিআই তদন্ত, কার্যত প্রতিটা শব্দে সিবিআই তদন্তের ওপর চূড়ান্ত অনাস্থা তারা প্রকাশ করেন। একদিন তো এজলাসেই শুনছিলাম অভয়ার মা কার্যত তদন্তকারীদের প্রতি তার যাবতীয় ক্ষোভ উগরে দেন। বিশ্বনাথদা, আশঙ্কা একটাই, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না তো? মানুষ যাবেন কোথায়? কামদুনিতেই খানিকক্ষণ পরেই দেখাবো, সিআইডি তার তদন্তে কামদুনির ওই পরিবারটার মুখে হাসি তো ফোটাতেই পারেনি। তারা মনে করছেন যে অবহেলা করা হয়েছে তদন্তে। আরজি করে
অভয়ার মা বাবা সিবিআই নিয়ে এই ভাবছেন। আমি বলছি রাজ্যের এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি দুটোর ক্ষেত্রেই এরকম অজস্র উদাহরণ আছে। মানুষ কোথায় যাবেন? সুমনদা, আমি কিন্তু মনে করি যে রোজিনা শেখ যে ভূমিকাটা পালন করেছেন সেই ভূমিকাটাই কিন্তু মানুষ প্রত্যাশা করে, এবং মানুষ প্রত্যাশা করে যে আমার রাজ্যে শাসক দলের 12 জন মনে হয় আছে, সাংসদ আছে, মহিলা সাংসদ, তারাও একই সুরে কথা বলবেন। রোজিনা যদি তার মানে ভাইকে ধরে মানে ব্যক্তিগত ধর্ম পালন করতে পারেন, মহিলা সত্তার পরিচয় দিতে পারেন, নাগরিক সত্তার পরিচয় দিতে পারেন, তাহলে আমার রাজ্যের বুদ্ধিজীবীরা পারেন না কেন বলুন তো? আমার এই যে মহিলা নির্যাতনের ঘটনা একটার পর একটা উঠে আসছে, আপনি কয়জন বুদ্ধিজীবীকে মুখ খুলতে দেখেন? আপনি যতজন বুদ্ধিজীবীকে রেড রোডে নাচতে দেখেন মুখ্যমন্ত্রীর সাথে, ততজন বুদ্ধিজীবীর একটা অংশ কি এই ধরনের ঘটনার প্রতিবাদে কোনো কথা বলেন, সরব হন? রোজিনা যে কাজটা করতে পারে, আমরা যে বুদ্ধিজীবীদের পূজা করি সেই বুদ্ধিজীবীরা তো একজনও মুখ খোলেন না, একজনও কথা বলেন না। যে সমস্ত মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে আমার 38% মহিলা সাংসদ আছে ভারতবর্ষের পার্লামেন্টে, সেই মহিলা সাংসদরা কেন মহিলা ইস্যুতে প্রশ্ন তুলতে পারেন না, কেন কথা বলতে পারেন না? এবং একই সাথে প্রশ্ন তুলতে চাই, রোজিনা যে সাহসের পরিচয় দিয়ে, তার কর্তব্যের পরিচয় দিয়ে তার ভাইকে ধরে দেন, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী কেন তাকে বলতে হয় যে রাত্রেবেলা না বেরোনোই ভালো? এই ধরনের গার্জিয়ানশিপ আপনারা কেন আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনবো? তিনি তো উল্টো বলবেন, রোজিনার মতন সাহস দেখিয়ে বলবেন যে মেয়েরা আপনারা যে কোনো সময় রাত্রে বেরোন, পুরুষদের সাথে সমান পরিমাণে কাজ করুন রাত্রে, আপনাদের জন্য আলাদা করে মানে কাজের সময় নির্ধারণ করা বা কমিয়ে দেওয়ার কোনো মানে উদ্দেশ্য আমাদের নয়। আমাদের পুলিশ এতটাই সক্রিয় থাকবে, আপনারা যখন ইচ্ছে তখন রাত্রে আর 5টা ছেলেদের মতন বাইরে বেরোতে পারেন, কাজকর্ম করতে পারেন। কেন আমার মুখ্যমন্ত্রী রোজিনা শেখের মতন হতে পারে না? কেন আমাদের বুদ্ধিজীবীরা রোজিনা শেখের ভূমিকা নিতে পারে না? আমার প্রশ্ন, যেটা দুর্ভাগ্যের হলেও সত্যি, যে নাগরিক সমাজের কিন্তু একটা বিরাট অংশ কিন্তু ঘুমিয়ে থাকে আর শাসক দলের সাথে থেকে নিজের সুবিধে আখেরে গুছিয়ে নিচ্ছেন, কিন্তু সমাজের যে দায়িত্ব পালন করার কথা, যেটা রোজিনা শেখ সমাজের দায়িত্ব পালন করলেন, আমাদের নাগরিক সমাজের থেকে আমাদের না রাজনীতিবিদরা সেই ভূমিকা পালন করেন, না আমাদের বুদ্ধিজীবীরা সেই ভূমিকা পালন করেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নতে আসি। দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই যে সিবিআই তদন্ত পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যর্থ। আমরা একটার পর একটা তদন্ত যদি দেখে থাকি, তাহলে অসমাপ্ত তদন্ত, অর্ধসমাপ্ত তদন্ত। রাজীব কুমারের কেসটা 2.5 বছর ঘুমিয়ে থাকার পরে এখন আবার উঠতে শুরু করে। ফলে আপনি বুঝতেই পারছেন যে এই সিবিআই পরিষ্কার, আপনাকে বলছি পশ্চিমবাংলার কনটেক্সটে যদি দেখি, তাহলে সিবিআই ইডি একটার পর একটা তদন্ত মুখ থুবড়ে পড়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এবং এর দায়টা কেন্দ্রীয় সরকারও কোনো মতেই অস্বীকার করতে পারেন না। এবং আরজি করের প্রশ্নেও কিন্তু প্রচুর মানুষের প্রশ্ন আছে, অসমাপ্ত অবস্থায় কিন্তু সেই তদন্ত মানে শেষ হচ্ছে। আমি আরেকটা জায়গা আপনাকে বলতে চাই যে দেখুন, মানে পুলিশের তদন্ত খুব ভালো, অনেকে ধরা পড়েছে, পুলিশের কাজ করবে, একজন অধ্যাপক মানে ক্লাস করবেন, এটাই স্বাভাবিক। পুলিশ মানে অপরাধীদের ধরবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আবার প্রশংসার আলাদা কি স্বাতন্ত্র দাবি রাখে, তার পেশাগত জায়গা থেকে সে কাজ করবে। কিন্তু বারবার এই পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে যারা নির্যাতিত হচ্ছেন সেই ভিকটিম পরিবারের লোকরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে পুলিশের নানা কেসের, একটার পর একটা। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে আপনার আরজিকর থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত যদি যান, তাহলে যে অভিযোগগুলো উঠছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পরিবার থেকে তৈরি করা হচ্ছে, মেডিকেলের রিপোর্ট মানুষ মানে ভিকটিম পাচ্ছে না এই অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে তাদেরকে বিভিন্নভাবে এক থানার থেকে আরেক থানায় পাঠানো হচ্ছে শুধুমাত্র এফআইআর করবার জন্য। হয়রানি শেষ নেই, এবং দেড় দিন ধরে কি করে মানে প্লেস অফ অকারেন্সকে অরক্ষিত রাখা হলো, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। সম্বন্ধে এটা নতুন নয়। তাহলে পুলিশ তার পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করবেন, একজন অধ্যাপক পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করবেন, একজন রিপোর্টার তার পেশাদারিত্ব জায়গা থেকে কাজ করবেন, এর মধ্যে আলাদা কোনো বাহাবার কিছু নেই। কিন্তু সেই বাহাবার তো সে মানে দূরের কথা, তার বেসিক যে ডিউটিগুলো সে পালন করছে না, সেই জায়গাতে কিন্তু বারবার পুলিশ কিন্তু অভিযুক্ত হচ্ছে। আরেকটা আপনার বলুন, আমার রাজ্য সরকার কতগুলো নির্দেশিকা জারি করলো আরজি করের ঘটনার পরে, যে এই নির্দেশিকাগুলোর মধ্যে বলা হলো যে ডাক্তারি যারা পড়ুয়া তাদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা, সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে। আপনি আমায় বলুন, এতদিনের পরেও হাসপাতালগুলো সত্যি নিরাপদ কি?
ডাক্তারবাবুরা কি সত্যি নিরাপদ? এবং সেই প্রোটোকলের কটা মানা হয়েছে, সেই এসওপি গুলো কি আদৌ ফলো হয়? প্রোটোকলে কটা হয়, কয়টা মানা হয়েছে, কয়েকটা প্রোটোকলের মানা হয়েছে। মানে দিনের শেষে কিন্তু আমি বলছি রাজধর্ম পালন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একবার তন্ময়ের কাছে যাই না। হ্যাঁ, এই যেটা বলছিলেন যে কটা প্রোটোকল মানা হয়েছে, কি হয়েছে, শুধু হাসপাতাল বলে নয়, সমগ্র রাজ্যের সমস্ত রাজ্যবাসী যারা আছে, ডাক্তার আছে, তারাই তাদেরই একমাত্র প্রোটেকশন দরকার। সময় তো ডাক্তাররা এত কিছু পরে একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে এই কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে সব থেকে সুরক্ষিত। কিন্তু সেটা স্বীকৃত। আপনার সরকারের দেওয়া তথ্যকে মান্যতা দিয়েছে, এটা একটা অপরাধ। আমি বলছি এটা যদি সব রাজ্য এখন শুরু করে, এই সিস্টেম ফলো করে, তাহলে আগামী সামনে বছরের মধ্যে ভারতবর্ষ অপরাধ শূন্য হয়ে যাবে। ভারতবর্ষ অপরাধ হয়ে যাবে। আমি বলছি এই এনসিআরবি রিপোর্ট নিয়ে কথা হলো, কিন্তু আজকেই মুখ্যমন্ত্রী শুধু বলেনি যে রাত 12টার সময় বেরোবেন না। আরে শোনো না, আরে শেষ করতে দাও না। আরজি করের ঘটনার পর এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নাইট শিফটে কোনো মেয়েরা কাজ করতে পারবে না। ওই কারণে বললাম আরএসএস, তালিবান, মুখ্যমন্ত্রী সব মিলেমিশে সুবিধা হবে। আমি একটা বলে দিচ্ছি, শুনে নিন তারপরে বলবেন। এই যে রাত্রে বেরোনো ঢোকা নিয়ে এত কিছু কথা হচ্ছে, 1998 সাল, আমি তখন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, সেখানেও লেডিজ হোস্টেলের বাইরে বড় করে লেখা ছিল, নোটিশ দেওয়া ছিল। সলিলদা তখন যাদবপুরের দায়িত্বে, সেখানে লেখা ছিল যে রাত্রি 10টার পরে কোন ছাত্রী থেকে বেরোতে পারবে না। তার মানে এই নয় যে ছাত্রীদেরকে কোন হোস্টেলে থাকা তার রুলস এন্ড রেগুলেশন থাকতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা সভ্য দেশে 2025 সালে একজন মহিলা, তিনি ছাত্রী হতে পারেন, হোস্টেলের বাসিন্দা হতে পারেন, তিনি 10টা, 11টা, 12টা, 2টো, 3টে, যখন তার ইচ্ছা হবে তিনি বেরোবেন। তিনি নিরাপদে থাকবেন কিনা তাকে রাখার দায়িত্বটা রাষ্ট্রের, আর কারণ নয়। এবং না থাকলে ল অ্যান্ড অর্ডার নিয়ে আঙুল উঠবে, এটা স্বাভাবিক। সুমন, তুমি বলো আইকিউ মেডিকেল কলেজে রাত্রি চিড়িয়াখানার থাকার মতো হয়ে যাবে। আমার কথা, আমি বেড়া বেঁধে দিচ্ছি না, তবে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেলো না, বললো যে মহিলারা এই আরজি করে অভয়ের কাণ্ডের পরে বলে দিল যে নাইট শিফটে কোনো ডিউটি হবে না, ইভিনিং শিফটের পরে থাকবে না, আর সিকিউরিটি যারা মহিলা সিকিউরিটি তারা আসবে, তাদের কোনো দাম নেই। আর আইকিউ হসপিটালে 12:30টার পরে মেয়েটি বেরিয়েছিল, কোথা থেকে পেলেন? আমি যাওয়ার আগে দুটো একবার দেখিয়ে নেবো যে আজকের ঘটনার ক্রাইমের রিকনস্ট্রাকশন করতে হয়, পুনর্নির্মাণ করতে হয় অপরাধমূলক ঘটনা। আর আজকে দুর্গাপুর পুলিশের সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরই ভয়ঙ্কর ঘটনা। ঝোপের মধ্যে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার সেই সহপাঠীকেই গ্রেপ্তার করল পুলিশ। শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিল এই সহপাঠী। পুলিশ সূত্রে দাবি, মালদার বাসিন্দা এমবিবিএস পড়ুয়া ওয়াসিফ আলীর বক্তব্যে অসঙ্গতি ছিল। বন্ধুকে ওই পরিস্থিতিতে ফেলে রেখে কেন তিনি চলে গিয়েছিলেন? ক্যাম্পাসে গিয়ে কেন কাউকে ঘটনার কথা জানালেন না? পুলিশেই বা খবর দিলেন না কেন? সে নিয়েও প্রশ্ন ছিল। মঙ্গলবার সন্ধে নির্যাতিতার ওই সহপাঠীকেও গ্রেপ্তার করল পুলিশ। সেই রাতে ঠিক কি হয়েছিল তা জানতে এদিন ঘটনার পুনর্নির্মাণও করে পুলিশ। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে কিছুটা এগোলেই পরাণগঞ্জের ঘটনাস্থল। দূরত্ব মেরে কেটে 1.1 কিলোমিটার। এই রাস্তা যেতে যতক্ষণ সময় লাগতে পারে হেঁটে দেখেন তদন্তকারীরা। এরপর ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। শুক্রবার রাতে ওই ছাত্রীর সঙ্গে যে সহপাঠী ছিলেন, এদিন তাকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। যে সঙ্গী সেই দিন ছিল, সেই সঙ্গীকে নিয়ে এলো পুলিশ।
যে সঙ্গী ছিল, অর্থাৎ নির্যাতিতার সঙ্গে নির্যাতিতার যে সঙ্গী সেই দিনকে বন্ধু ছিল, সেই বন্ধুকে পুলিশ নিয়ে এলো ঘটনাস্থলে এবং পুলিশ সেই বন্ধুকে সঙ্গে নিয়ে এলো এবং নিয়ে এসে ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল, অর্থাৎ তার সঙ্গী তার বন্ধু অর্থাৎ MBBS এর অপর যে পড়ুয়া সে কি দেখেছিল, নির্যাতিতার সঙ্গে সে বেরিয়েছিল, তার পরবর্তীকালে সেই বিষয়টা জানার জন্য সেই বন্ধুকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালো। 3 দিন 4 দিন মতো হয়ে গেল, এখনো আমাকে মেডিকেল রিপোর্ট এখনো আমি পাইনি। ওরা কি করেছে না করেছে যখন দেখবো না, ওরা হয়তো ওদের হাতে তো সব কিছু আছে না, ওরা চাইলেও ডিসমিসও করে দিতে পারবে না, ওই জন্য আমরা মেডিকেল রিপোর্ট চাইছি, এখনো আমাকে মেডিকেল রিপোর্ট দেয়নি। পরাণগঞ্জে ঘটনাস্থলের পাশ দিয়ে আরও একটি রাস্তা চলে গেছে, সেখান দিয়ে পাশের গ্রামে যাওয়া যায়। ওই রাস্তা ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় ধৃতকে। পুলিশের অনুমান ঘটনার পর ওই রাস্তা ধরেই পালিয়েছিল অভিযুক্তরা। অন্যদিকে গণধর্ষণের অভিযোগে ধৃত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসিরউদ্দিনকে নিয়ে বিজরা গ্রামে তাদের বাড়িতে যান তদন্তকারীরা। ঘটনার দিন অভিযুক্তরা যে পোশাক পরেছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। দুজন নাসিরউদ্দিন আর রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশের গাড়ি দুর্গাপুর থানা এবং নিউ টাউনশিপ থানার পুলিশ যে IQ সিটি মেডিকেল কলেজ সংলগ্ন যে বিজরা গ্রাম রয়েছে সেই বিজরা গ্রামে যায় এবং সকালবেলায় এই দুজনকে নিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেদিনকে যে জামা কাপড় পরে তারা ছিল সেই জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। বাকি 3 ধৃতের পোশাকও বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ধৃতদের মেডিকেল লিগ্যাল পরীক্ষা করা হবে। পার্থপ্রতিম ঘোষ ও মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ। দেখুন, CBI তদন্ত নিয়ে এত কথা, এত সমালোচনা আমরা বললাম, প্রতিদিন কোনো না কোনো কেসে মাননীয় বিচারপতিরা এই কথা বলছেন, আমরা দেখাচ্ছি। কিন্তু উল্টো দিকে রাজ্যের তদন্ত, CID তদন্ত কি হচ্ছে বড় বড় একেবারে বড় মামলাগুলোর ক্ষেত্রে 2013 সালে কামদুনি কাণ্ডের পর যেটা রাজ্যকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, 6 জুলাই মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন কোট আনকোট যে আমরা 25 দিনের মধ্যে চার্জশিট করে দিয়েছি, সত্যি করে দিয়েছিল রাজ্য সরকার, প্রত্যেক দোষীর শাস্তি হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই কামদুনি কাণ্ডে কি দেখা গেল, যে দোষী সাব্যস্ত, একেবারে সলিলদা সঠিক বলেছেন, দোষী সাব্যস্ত 6 জনের মধ্যে 4 জনই মুক্তি পেয়ে গেল। তার মধ্যে তথ্য প্রমাণের অভাবে ফাঁসির সাজাপ্রাপ্ত একজন বেকসুর খালাস পেয়ে গেল। বাকি 2 জনের ফাঁসির শাস্তি রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হলো। আমার মনে আছে সেই দিনই ওই কামদুনি নির্যাতিতার ভাইরা এই জায়গায় বসে বিচার না পাওয়ার জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছিলেন এবং ওই দিনই রায়ের পর এই স্টুডিওতে বসে আমায় বলেছিলেন যে গত 11 বছরে 14 বার এই মামলায় রাজ্যের তরফে পাবলিক প্রসিকিউটর বদল হয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছিল কাটোয়া কাণ্ডে। অভিযোগ ছিল যে আদালতে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি পুলিশ, আর তাই 5 অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল কাটোয়া ফাস্ট ট্র্যাক আদালত। আমার পরের বক্তা রাহুল চক্রবর্তী। রাহুল, এ রাজ্যে সাফল্যের খতিয়ানে নিঃসন্দেহে এই ধরনের কিছু মামলা আছে, কিন্তু ব্যর্থতার নজিরও ভুরি ভুরি। না, তুমি যখন CBI দিয়ে আরম্ভ করলে এবং CID দিয়ে আরম্ভ করলে, তোমাকে আমি প্রথম একটা কথা মনে করাই, এই রাজ্যে একসময় নেতাই কাণ্ডে যখন ভয়ঙ্কর অবস্থা, CBI নাকালি চমালি খাচ্ছে, CBI নাকের ডগা দিয়ে গিয়ে CID কিন্তু সেই নেতাই কাণ্ডের অভিযুক্ত গ্রেপ্তার করেছিল। আমি 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 মনে করে দিলাম। পরবর্তীকালে দেখো আজকে যে কথা আলোচনা করছি আমরা, আমি বলি, হ্যাঁ না, ও জিজ্ঞেস করছিল যে নেতাই কাণ্ডের কথা বললে বাম আমলে হয়েছিল, তখন সরকার টাকা দেয়, সরকার যখন এসছে তখন CID আমরা গ্রেপ্তার আমরা করেছিলাম, সবে মাত্র সরকার এসে মিলিয়ে নিতে পারবো। আচ্ছা, দ্বিতীয় বলছি, পরবর্তীকালে এই যে বলছো যে কেন ধর্ষণ বাড়ছে, কেন হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছেন, এত কথা আলোচনা করছি আমরা ভাবতে পারি এই রাজ্যে যদি মোটিভেশনের কথা তুমি বলো, অত্যন্ত ঘৃণ্য কাজ, অত্যন্ত অন্যায় হয়েছে, যেটা হয়েছে ভাষা নিয়ে বলার, যে নিগৃহীতার বাবার প্রতি সম্পূর্ণ সমবেদনা জানিয়ে বলছি, এর চরম মানে দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার। কিন্তু এর সাথেও আমি বলি, তুমি যেমন কামদুনির কথা বললে, ঠিক তেমনি ভাবে ধরো কুলতলি, ফরাক্কা, জলপাইগুড়ি, পস্কো কোর্ট, এগুলো কিন্তু পুলিশের রিপোর্টেই সবকটা সাফল্যের নজির আছে এবং অতি তৎপরতার সাথে হয়েছে, যেমন এক্ষেত্রে হয়েছে। কিন্তু এরপরে দেখো প্রজ্জ্বল রেওয়ানা, যার হার্ড ডিস্কে বিভিন্ন রকম ক্রাইম ভর্তি, যার নামে ধর্ষণ অভিযুক্ত এক গাদা, তাকে হাতে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট চাইতে যাচ্ছেন। এতে প্রভোকেশন বাড়ছে না? বেনারস হিন্দু ইউনিভার্সিটির যারা অ্যাকিউজড, তাদের নিয়ে নির্বাচনী প্রচারে কাজে লাগাচ্ছে কারা? এই সরকার। তাতে মোটিভেশন বাড়ছে না? তাতে এদের সাহস বাড়ছে না? তার কথা বলবো, আমি বলছি এটা
আজকে যে দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে যে কাণ্ডটা ঘটেছে যেভাবে হয়েছে সেটাও যেমন অত্যন্ত কর্ণেবের জায়গায় আছে। এবং যে বাবা আজকে নিয়ে যাচ্ছেন কোথায় জলেশ্বরে, জলেশ্বর থেকে বালেশ্বর তো খুব দূরে নয়, আজকে বালেশ্বরে কি ঘটনা ঘটেছে তো আমরা জানি। আজকে পুরী থেকে আরম্ভ করে কটক থেকে আরম্ভ করে 7টা ঘটনা, এটা জাস্টিফাই করে না ঠিকই, কিন্তু হচ্ছে একটা পর একটা। আমি তোমায় যেটা বলছি, যেটা দুর্গাপুরে হচ্ছে সেই বাবার কনফিডেন্স পুলিশ কেন তুমি পাচ্ছে এক্ষুনি না? বললে না যে তুমি বাইরে যাবে কেন, এখানে কেন হবে, কেন তৃণমূল কংগ্রেস এখানে কেন হবে? আমি বলছি ওই গুজরাট বা উড়িষ্যার ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গের একটা ঘটনা জাস্টিফাই করা যায় না। কিন্তু কেন জানো, কালকে তুমি একটা প্রশ্ন করছিলে, তৃণমূল কংগ্রেস তো তখন প্রতিবাদ করতেই যেত, তৃণমূল কংগ্রেস তখন গেছিল উত্তরপ্রদেশে বা ওখানে। আজকে তোমায় বলি পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটেনি যেটা বলছিল একটু আগে তন্ময় বা অন্য কেউ যে বিলকিস গাঁওয়ের মালা দিয়ে বরণ করা, তার সম্প্রদায়ের কথা আসছে কেন? সাম্প্রদায়িক কথাটা কোথা থেকে আসছে? তাদের ধর্ষণকারীরা কোন ধর্মের ছিল সেটাও এখানে বিচার্য। এবং ওখানে দাঁড়িয়ে আর একটা কথা বলার দরকার তোমাকে, সব কিন্তু তুমি আসা যাওয়ার কথা বললে না রাহুল, আমার প্রশ্নটা এখনো একই রয়ে গেছে যে ঠিক যেমন তৃণমূল কংগ্রেসের ন্যায্য অধিকার আছে উত্তরপ্রদেশ বা গুজরাট বা দিল্লিতে ঘটনা হলে প্রতিনিধি দল পাঠার কর্তব্য, সত্যি তো সজল খানিকক্ষণ আগে বলেছে যে নিজের স্টেটের মুখ্যমন্ত্রী শাসক দল বা বাংলায় কথা বলা লোক হলে তাদের কনফিডেন্স বাড়ে। এবার এখানে তো রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল নয়, যার ফলে চাইলে উড়িষ্যার একটা প্রতিনিধি দল বা গুজরাটের একটা প্রতিনিধি দল এখানে তো আসতেই পারে, তাদের নিয়মিত ধারাবাহিকভাবে বাধা দেওয়া হচ্ছে কেন? দুঃখটা কোথায় জানো, যখন হাতরাসে কোনো ঘটনা ঘটে সেখানে নিগৃহীতার শরীরকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় ব্যাপারটাকে আড়াল করে। আর কুলদীপ আর কুলদীপ সিংহর যে ধর্ষণ অভিযুক্ত যিনি, তার হয়ে বিজেপি মিছিল করে উন্নাওতে, সেটা পশ্চিমবঙ্গে ঘটে না সমান। আজকে তাই এখানে পার্থক্যটা এখানে, যেখানে সরকার এখানে কিছু আড়াল করতে চাইছে না, সরকার অতি তৎপরতার সঙ্গে 5 জনকে গ্রেপ্তার করেছে। যদি সহপাঠীকে বিশ্বাস করে মেয়েটি ভুল করে থাকে সেটাও যেমন বিচার্য, এখানে সরকার কোনো কিছু আড়াল করার জায়গা নেই। এটা ডিফিউজড হয় না। প্রতাপ সারেঙ্গের মতো লোককে পাঠিয়ে বিজেপি এখানে কি প্রমাণ করতে জানি না। আচ্ছা বলছি দাদা, জলেশ্বর বালেশ্বর তো অনেক ঘুরলে, হাতরসে মেয়েটাকে পুড়িয়ে ফেলতে ব্যর্থ হয়েছিল, তোমরা তো সফল সরকার, তুমি উত্তর দাও, ওই যে ধর্ম ফর্ম সমস্ত কিছু বললে, যদি বলি শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যিটা সত্যি হয়। আজকে পার্ক স্ট্রিটের ঘটনার প্রধান আসামি কারা, কামদুনির প্রধান আসামি কারা, এই ক্ষেত্রে আসামি কারা? যদি আপনি বলেন সব কোইন্সিডেন্ট, তাহলে সেটা আপনি আমি সব বুঝলাম, এক সেকেন্ড শেষ করো তুমি, কিন্তু আমি বলছি দুর্গাপুরের আসামি কারা? না, আমি বলছি দুর্গাপুরের আসামি কারা বলে 4টে নাম দেবে 5টার জায়গায়, এটাই বাকি নাম। 5 নম্বর নামটা ওয়াসিফ আলী, আমি আপনাকে বলছি 6 নম্বর নাম আমি আপনাকে বলছি। শুনুন, আমার বলার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে বলুন ভারতবর্ষে এরকম কতগুলো ঘটনা আছে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে, তাহলে যে লোয়ার কোর্টের জাজ ফাঁসি ঘোষণা করেছিলেন তার শাস্তি হওয়া উচিত। একটা নামও জানে না, যেটা ভুলে গেছে নামটাও, আর জিকনের মামলার প্রধান যে সাক্ষী, যিনি চাকরি ছেড়ে দিয়ে বিজেপির প্রার্থী হতে চাইছেন, বিজেপিতে যোগদান করে, তার নাম আক্তার। প্রথম কথা, তিনি তো সাক্ষী নন, তিনি কমপ্লেনেন্ট। একদম পরিষ্কার, যেহেতু এতবার আরজিকরের কথা হচ্ছে, আরজিকরের বাবা মার সেই অভিযোগ এবং পাশাপাশি আজকে এই মেয়েটির বাবার অভিযোগ। আমি আবার বলছি, আমি নিজে তো প্রথম 24 ঘন্টা এবং তারপরের যে পুলিশের গ্রেফতারি, তাতে তৎপরতা দেখতে পেয়েছি, কিন্তু কথা হচ্ছে যে পরিবারটা সব কিছু চলে গেল, এত বড় ধাক্কা খেলো, সেই পরিবারটাকে কেন আমাদের রাজ্যের পুলিশ কনভিন্স করতে পারছে না, কেন তার আস্থা অর্জন করতে পারছে না, এই প্রশ্ন তো উঠবেই। দেখুন, We are not satisfied with Paschim Bengal Sarkar. ওড়িশা থেকে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন দুর্গাপুরে, স্বপ্ন ছিল তাকে ডাক্তার করার, কিন্তু এখানে সেই মেয়ের ওপর হওয়া অত্যাচার মা বাবার জীবনে
দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছে। এক মা বাবার এই যন্ত্রণা মনে করিয়ে দিচ্ছে আরেক মা বাবার কথা। আরজিকর মেডিকেলের সেই তরুণী চিকিৎসকের মা বাবা, যাদের সারা জীবনের স্বপ্ন এভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিল শুধু এখানেই নয়, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর নির্যাতিতার বাবা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তাও মনে করিয়ে দিয়েছে আরজিকর কাণ্ডের কথা। কারণ ঠিক একই রকম গড়িমসি কিংবা গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছিল তখনও। দুর্গাপুর কাণ্ডে তদন্তে দেরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, তো সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে। ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন, রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল। যদি আপনার 9:30 অবধি ঘটনা ঘটেছে, 10টা অবধি ফোন করছে, 10টা অবধি ভোর 5টা বলতে 7 ঘন্টা, 7 ঘন্টা ওই থানা হতে কি টাইমটা চলে গেল। আরজিকর কাণ্ডের সময়ও এফআইআর এর দেরি নিয়ে এরকমই প্রশ্ন উঠেছিল। আমি এফআইআর করলাম টানা থানাতে, কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। দুর্গাপুরের নির্যাতিতার বাবার দাবি, এই ঘটনার পর হাসপাতালে গেলেও তাকে অপেক্ষা করতে বলা হয়। আমি হসপিটাল কাছে গেলাম, নাকি রেকর্ডিং করেছিল, বললো আমাকে অপেক্ষা 1/2 ঘন্টা করতে বললো। এই অভিযোগও মনে করিয়ে দিয়েছে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার সেই বিস্ফোরক অভিযোগের কথা। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও, বলছে তদন্ত চলছে। আমরা প্রায় 12:30 নাগাদ ঢুকে গেছি হসপিটালে, তো আমাদের ওই 3টে নাগাদ দেখতে দিয়েছিল। দুর্গাপুর কাণ্ডের পর নির্যাতিতার বাবা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার মতো চাঞ্চল্যকর অভিযোগও করেছেন। এই ঘটনাস্থলে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাস্থল ঘিরতে পুলিশকে 36 ঘন্টা পার করে দিল, তারপরে গিয়ে ঘিরলো। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখানে কি মনে হয় পুরো এভিডেন্স নষ্ট করার জন্য এত দেরি করা হয়েছে? সম্ভবত হতে পারে। ওই এভিডেন্সটা কিভাবে নষ্ট হয়ে গেলে ওরা দোষীরা আর শাস্তি পাবে না, ওরা মুক্তি পেয়ে যাবে, ওই জন্য ওটাইও হতে পারে। আরজিকর কাণ্ডের পরও কখনো ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে ভিড়ের ভাইরাল ছবি, কখনো সেমিনার হলের উল্টো দিকের ঘরের দেওয়াল ভাঙার ছবি ঘিরে বারবার প্রশ্ন উঠেছিল, এতে কি তথ্য প্রমাণ নষ্ট হবে না? এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। আরজিকর কাণ্ডের পর বেনজির প্রতিবাদ দেখেছিল পশ্চিমবঙ্গ, কিন্তু 1.5 বছরের মাথায় দুর্গাপুরে এক গণধর্ষণ কাণ্ডে ফের উঠছে সেরকমই অভিযোগ, সেরকমই প্রশ্ন। তাহলে বদলালো কি? এবিপি আনন্দ। আবার বলছে, এই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এই নির্যাতিতা মেয়েটির সঙ্গে ফোনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা বলেন। আমরা আশা করব যে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি একই রকম সক্রিয় থাকবেন, তার নিজের রাজ্যের ঘটনাগুলোর ক্ষেত্রেও। দেখুন, নিশ্চিত ভাবে সেটাকে আমি তা পাই আমি ছাড়িবু না, আমি এটাকে দোষীকে দণ্ড পাইবা পাই আমি পুরা আম সরকার আমি তাଙ୍କୁ প্রেসর করিবু। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিশ্চিত ভাবে সেটাকে আমি তা পাই আমি ছাড়িবু না, যে ফরমরে উঠা যাই পারিব, যেতে কঠোর দণ্ডিত করা যাবা পাই যাহা অ্যাকশন নিয়া যাবা কথা প্রেসর করা যাব। নির্যাতিতার সঙ্গেও কথা বলে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে দেহ টিকে সুস্থ হয়ে আসছে, পুলিশ সিক্ୟୁରିଟି को पठा ହେଇଛି, ସବୁ ବ୍ୟବସ୍ଥା ଆମେ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ କରୁଛୁ, ଆଉ ସେଥିପାଇଁ ଜମା ଚିନ୍ତା କର ନାହିଁ, ଧୈର୍ଯ୍ୟ ଧର, ବୁଝିଲ? ହଁ, ଧୈର୍ଯ୍ୟ ଧର, ଅସୀମ ସାହସର ସହିତ ପୁଣି ଆଉ ଥରେ ସାମ୍ନାକୁ ଆସ, ସାମ୍ନା କର, ତୁମ ସାଙ୍ଗରେ ଓଡ଼ିଶା ସରକାର ପୁରା ଅଛନ୍ତି, ତୁମକୁ ପୁରା ସାହାଯ୍ୟ କରିବେ, ଆଉ ଦୋଷୀ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦଣ୍ଡ ପାଇବେ। ସେଥିପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଆମ ସରକାର ତରଫରୁ, ଓଡ଼ିଶା ତରଫରୁ ଆମେ ତାର ବ୍ୟବସ୍ଥା କରୁଛୁ। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোনে কথা বলতে পারলে যে রাজ্যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেখানকার মুখ্যমন্ত্রী কেন এখনো নির্যাতিতা কিংবা তার বাবার সঙ্গে কথা বললেন না, প্রশ্ন তুলেছে বিজেপি। আজকে একটা ফোন পর্যন্ত করেননি, একটা তার মানবিকতা বোধ নেই মুখ্যমন্ত্রীর। একজন মেয়েকে তাকে ফোন করা কেমন আছে এই কাণ্ড দেখে আর মুখ্যমন্ত্রীর নীরবতা দেখে মেয়েটির প্রতি
আর কেউ কোনোদিন কোনো মেয়েকে পাঠাবে পড়তে এখানে? ওড়িশার মুখ্যমন্ত্রীর অবস্থানে খুশি নির্যাতিতার বাবা, উল্টো দিকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বলেছে? সব সময় এভরি পার্সন মুখ্যমন্ত্রী, আপনার এসপি, ডিএসপি, ডিআইজি সবাই এভরি মোমেন্ট আমার খবর সব সময় নিচ্ছে, কেমন আছে, কি হয়েছে না হয়েছে, ভালোভাবে থাকো, ভগবানকে ডাকো, যত জলদি পারো সেখানে কাজ শেষ করে আমার উড়িষ্যা চলে এসো। আমি তো বন্ধু হিসাবে বাংলায় এসেছিলাম, বন্ধুকে কি করলো? পরিবার চাইছে দ্রুত সুবিচার। উল্টো দিকে গণধর্ষণ কাণ্ড ঘিরে রাজনীতিও তুঙ্গে। হিন্দোল দে ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে সরাসরি চলে যাব যাদবপুরে। আমার সহকর্মী ঝিলাম করঞ্জাই রয়েছে, সেখানে দুর্গাপুর সহ বিভিন্ন এই ধরনের ঘটনার প্রতিবাদে একটা প্রতিবাদ জমায়েত হচ্ছে। ঝিলাম, একদম এইখানে যাদবপুরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে রিক্লেম দ্য নাইট, সেই বিষয়ে তারা পথে নেমেছে নাগরিক সমাজ। এবং এখানে আজ সন্ধ্যেবেলা আমরা দেখতে পাচ্ছি 8টা থেকে বহু মানুষ, চিকিৎসক থেকে নাগরিক সমাজ সকলেই নেমেছে। এবং যারা নেমেছেন তাদের মধ্যে এই যে আরজিকর আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের অনেকেই রয়েছেন। এবং তাদের এই বক্তব্য কি, কেন তারা এখানে নেমেছেন, তাদের সঙ্গে আপনারা ডক্টর তমনাথ চৌধুরী রয়েছেন, আপনারা ফের পথে কেন? আমরা দেখছি 9ই আগস্ট 2024-এর পর তখন সরকার বলেছিল যে মেয়েরা রাত্রে কাজ করবে না, আর দুর্গাপুরের ঘটনার পর আমরা শুনছি সরকার বলছে মেয়েরা রাত্রে বেরোবে না। অর্থাৎ সরকারের ভূমিকার কোনো পরিবর্তন হয়নি। তাই আমাদের রাস্তায় নামতে হচ্ছে আমাদের রাজ্যের মেয়েদের সমান অধিকারের জন্য। এই দিন তাদের, এই রাত তাদের, তারা যখন মনে করবে রাস্তায় বেরোবে। সরকার প্রশাসনের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়ার, তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখন প্রতিবাদ করছেন তারা এখানে বিভিন্ন সভায়, এই যে তারা পথে নেমেছেন রিক্লেম দ্য নাইট। সহকর্মী প্রবীর দেখে দেখাতে বলবো, তারা এইখানে সন্ধেবেলা থেকে রাত 8টা থেকে এই এইচবিতে, যাদবপুর এইচবিতে, এখানে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং অনুষ্ঠান করছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের যে বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করছেন। এখানে ব্যানার রয়েছে, ব্যানারে দেখতে পাচ্ছ রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইটস। একদম ধন্যবাদ। আমি তন্ময়ের কাছে যাব। না, প্রতিবাদ প্রতিরোধ গণতন্ত্রে যে কেউ করতে পারেন। পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, তারা প্রতিবাদ করছেন, তাদের মনে হয়েছে শাসকের এই তোমার সহিষ্ণুতা যদি শাসক দলের সহিষ্ণুতা হয়, একটা বিষয়ে আমি একমত যে বারবার একই বাক্যকে বিভিন্নভাবে পরিবেশন করা হচ্ছে। আমরা চাই, আমি একজন মেয়ের বাবা হিসেবে চাই যে হ্যাঁ, ছেলে মেয়ে নির্বিশেষে কে কখন বেরোবে না বেরোবে সেটা ফ্যাক্টর না, কিন্তু যতদিন না সেই সমাজ তৈরি হয়, এটা আজকে শুধু আমার রাজ্য বলে নয়, আমি ভিয়েনাতে দাঁড়িয়ে রাত 2:30টার সময় আফগানিস্তানের লোকজন এসে, তালিবান এসে তাদেরকে, মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না, সেইখানে নিয়ে আপনারা আবার কথা বলেন ধর্ষণ নিয়ে। ধর্ষণ নিয়ে কথা বলার অধিকার আছে, আপনারা বিলকিস বানু যারা ধর্ষক তাদেরকে মালা পরার অধিকার আছে, কথা বলার অধিকার নেই। আপনি এমপি বানিয়েছেন, আপনাদের তো ধর্ষককে আপনি এমপি বানিয়েছেন, রিপ্রেজেন্টেটিভ কত? আমি বলছি ধর্ষণ নিয়ে কোনো কথা বলার অধিকার নেই। দেহ পুড়িয়ে দেওয়ার জন্য প্রাইজ পোস্টিং হয়ে চেয়ারম্যান হলেন, কিন্তু তার আগে কিন্তু এই সরকারের আমলে এই মধ্যম গ্রামে একজন বিহারের মানুষ, ট্যাক্সি চালক, তার মেয়ের দেহ ছিনতাই করে কিভাবে পুলিশ দেহ পুড়িয়েছে, ট্র্যাডিশন সমানভাবে চলছে, কোনো পার্থক্য নেই। মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়নি। যাদবপুর রাত্রিকালীন ব্যায়াম ঠাম করার জন্য যাদবপুরে ছিল, যাদবপুরে গিয়ে ভালো করতে পারবে। ফুটপাত বাসিনী, ফুটপাত বাসিনী সজলের একটু কথা না বলো, সজলের বসে যাদবপুরে শুনলেই তো দর্শন করেছিল, যাদবপুরে শুনলেই তো বুঝলাম। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে এখন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দ্রুত আমি কয়েকটা মন্তব্যই নিয়ে নেব। সুব্রত পাল তিনি লিখছেন, মানুষ কার ওপর আস্থা রাখবে, সিবিআই না রাজ্য পুলিশ? তিলোত্তমা সুবিচার পায়নি, দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া কি বিচার পাবে? শর্মিষ্ঠা দত্ত লিখছেন, উপায় নেই বলে সিবিআই বলছেন, কিন্তু আরজিকর কাণ্ডে সিবিআই কি করলো?
অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, আরজি করের মতো দুর্গাপুর কাণ্ডেও কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে রাজ্যের পুলিশ? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পাবেই। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, দুষ্কৃতী দমনের সদিচ্ছা থাকলে পুলিশ নির্যাতিতার বাবার সঙ্গে এমন অমানবিক আচরণ করতে পারত না। সুভাষ ঘোষাচার্য লিখছেন, সিবিআই কেমন তদন্ত করে সেটা তো আরজি করেই দেখলাম, সিবিআইয়ের ভাবমূর্তিও মোটেই উজ্জ্বল নয়। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন লঙ্কার গুঁড়ো নিয়ে। কেন হঠাৎ রাজ্য রাজনীতিতে লঙ্কার গুঁড়ো কোথা থেকে এলো দেখুন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের অভিনব প্রতিবাদ জানালো বিজেপি। মহিলাদের লঙ্কার গুঁড়ো পেপার স্প্রে বিলি করলেন বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা। রাজ্যে যেভাবে ধর্ষণ চলছে, ডাক্তার থেকে, আরজিকর থেকে, দুর্গাপুর থেকে, সেই জন্য আমরা আমাদের তরফ থেকে এই কর্মসূচি করছি, যেন প্রত্যেক মেয়ের কাছে অন্তত একটা করে এই লঙ্কার গুঁড়ো স্প্রে যেন থাকে, যাতে নিজেকে বাঁচতে। মা বোনের দিদিদের সুরক্ষার সাথে অভিযান লাল মিট চলবে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে মঙ্গলবার পথে নামে বিজেপির যুব মোর্চা। এই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই দুর্গাপুর থেকে নাদিয়ার এই ধর্ষণ কাণ্ড হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে অপারেশন লাল মির্চ তারা সেটা করছেন করুণাময়ীতে, এবং এখানে বাস থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের হাতে কিন্তু পেপার স্প্রে, এছাড়া হচ্ছে গুঁড়ো লঙ্কার প্যাকেট, সেইটা তুলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে রাত 8টার পরে বাইরে বেরোতে না মহিলাদের, এই জন্য মহিলাদের সুরক্ষা নিরাপত্তার স্বার্থে আমরা বিজেপির অপারেশন লাল মির্চ শুরু করলাম সিন্দুরের পর। এই লাল মির্চ নিয়ে পকেটে থাকবে, দর্শকদের চোখে দেবে আর পিটাই করবে। মধ্যপ্রদেশে কি দিচ্ছে তার গুঁড়ো? উত্তরপ্রদেশে কোন গুঁড়ো দিচ্ছে? রাজস্থানে কিসের গুঁড়ো দিচ্ছে জানতে চাইছি। ভারতবর্ষের 5টা ধর্ষক রাজ্য 5টাই হচ্ছে বিজেপি শাসিত, তারা এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। আমাদের বাংলা একটা কথা চলতে আছে, আপনি আচরি ধর্মে পড়ে শেখাও। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতা সহপাঠী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তদন্ত কবে শেষ হয়, চার্জশিট কবে পেশ হয়, দ্রুত বিচার কবে পাওয়া যায়, সেদিকেই নজর গোটা রাজ্যের। অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খানিকক্ষণ আগেই রাহুল বলার সময় বলছিলাম কামদুনির উদাহরণের কথা। এই কামদুনি এবং হাঁসখালি কাণ্ড, এই মামলাগুলো এখন আজকের দিনে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবার দেখাবো। দোষীকে উচিত দণ্ড পাওয়া যাবে, তখন আমি পুলিশ কমিশনকে ধন্যবাদ দিব। সব তদন্ত হোক, সব অ্যারেস্ট হোক, উচিত দণ্ড দাও। দুর্গাপুর কাণ্ডে দ্রুত সুবিচার চাইছেন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা। চাইছেন দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। দুর্গাপুরের ঘটনা যেমন মনে করিয়ে দিচ্ছে আরজিকর ধর্ষণ খুন কাণ্ডকে, তেমনি কামদুনি গণধর্ষণ ও নদিয়ার হাঁসখালি ধর্ষণ কাণ্ডের বিভৎসতার কথা। উত্তর 24 পরগনার কামদুনি থেকে নদিয়ার হাঁসখালি, অতীতে আলোড়ন ফেলে দেওয়া মামলাগুলোর আজ কি অবস্থা? অভয়ের বাবা মাও যা বলেছে, কামদুনিও তাই বলছে, কোনো বিচার এখানে পাওয়া যাবে না। 2013 সালের 7ই জুন কামদুনির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। পাঁচিলে ঘেরা এই ফাঁকা জমি থেকে উদ্ধার হয় এক কলেজ ছাত্রীর মৃতদেহ। গণধর্ষণের পর খুন করা হয়েছিল তাকে। ভয়ঙ্কর সেই ঘটনার 10 দিন পর 2013 সালের 17ই জুন কামদুনিতে গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে। আমাদের চিফ সেক্রেটারি ডিজি আপনাদের আগেই বলেছেন যে এই দুটো কেসের জন্য আমরা দরকার হলে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দুটোই আমরা চাইব। এটা কোর্টের কাছে চাইবে গভর্নমেন্ট। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। পরবর্তীকালে ব্যাংশাল আদালত 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। 2023-এর 6 অক্টোবর কামদুনি কাণ্ডে 3 দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও 4 জনকে খালাস করে হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে নিহত কলেজ ছাত্রীর পরিবার। আমাদের কামদুনির কেস খুবই খারাপ অবস্থা। এখন কেস উঠছে 5টা, এই নিয়ে 5টা কেস উঠে গেল। এইদিকে রাজ্য সরকারের যে কপিল সিব্বল দাঁড়িয়েছে, কপিল সিব্বল এতে দাঁড়াচ্ছেন, উপস্থিতই নেই। আমাদের উকিল উপস্থিত আছে এবং রাজ্য সরকারের উকিল উপস্থিত নেই। তার কারণেই এই কেসটাকে বারবার স্টে হয়ে যাচ্ছে। যে দুজন আছে সেই দুজনা এই রাজ্য সরকার তাদেরকে বার করে দেবে। দুর্গাপুর বিচার পাবে না। একসময় যারা প্রতিবাদ করেছিলেন তারাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রাজ্য সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সিআইডির টিমও একটা আমার বাড়িতে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা পাশে আছি, কিন্তু যে নথিগুলোর প্রয়োজন সেগুলো এখনো পর্যন্ত সিআইডি জমা দেয়নি। আমরা তো বিচার পেলাম না, তাই না? আমাদের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে, এখনো আমরা ভয় পাই তাদেরকে দেখলে, মানুষ দেখলে ভয় পায় যে এই সেই ফাঁসির আসামি যারা রেপ করেছিল আজ ঘুরে বেড়াচ্ছে। বিচার তো হয়েছে, বিচার হয়নি কেন বলবো? বিচার তো হয়েছে, কোর্ট তো বলেছে, কোর্ট তো বিচার করেছে, কোর্ট তো বিচার করেছে, তার ফাঁসির অর্ডার হয়েছে। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালির ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় রাজ্যে। জন্মদিনের পার্টির নাম করে নাবালিকাকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরের দিন মৃত্যু হয় নাবালিকার, তারপর তড়িঘড়ি দেহ সৎকার করানোর অভিযোগও ওঠে। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। হাঁসখালির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির ছেলে ব্রজ গয়ালির নাম উঠে আসে। সেই ঘটনার পরে তদন্তভার যায় সিবিআই এর কাছে। মূল অভিযুক্ত তার বাবা তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 9 জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মূল অভিযুক্ত তার বাবা সহ 4 জন জেলে থাকলেও 5 অভিযুক্ত জামিন পেয়ে গেছে, কিন্তু তারপর 3.5 বছর কেটে গেছে। এখনো সেই ঘটনায় চূড়ান্ত চার্জশিট দিতে পারেনি সিবিআই। কোনো বিচার এখনো আমি পাইনি, সবার আমি শাস্তি চাই। মা হিসেবে বলছি এরম যেন আর কোনো জায়গায় এরম মার কোল খালি করে না, তাদের শাস্তি দেওয়ার উপযুক্ত দরকার। বহু ক্ষেত্রে এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি কাজ করতে পারে না এই রাজ্য সরকারের সর্বক্ষেত্রে অসহযোগিতার জন্য, যে কারণে তদন্তে বারবার বাধাপ্রাপ্ত হয়, যে কারণে ঠিকভাবে সমস্ত বিচার প্রক্রিয়াও চলতে পারে না, যে ক্ষেত্রে এই বিচ্যুতির জন্য অনেক ক্ষেত্রে আসামি তারা ছাড়া পেয়ে যায়। পুলিশ হোক কিংবা সিবিআই, তদন্ত যেই করুক, এখনো সুবিচারের অপেক্ষায় কামদুনি থেকে হাঁসখালি। সমীরণ পাল, সুজিত মণ্ডল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। কদিন আগেই নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে হামলায় রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর মার খেয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। কেন এই মামলায় খুনের চেষ্টার ধারা যুক্ত হবে না, আজ আদালতে এই প্রশ্নও তোলেন মামলাকারীর আইনজীবী। তবে এই ঘটনায় প্রশ্ন এখানেই শেষ হচ্ছে না। যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কারোর নাম এফআইআরে নেই, তাহলে এফআইআরে নাম থাকা 8 জন কোথায়? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় গিয়ে এভাবেই আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিজেপি সাংসদ বিধায়কের ওপর হামলার ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। সিবিআই ও এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে 2টি মামলা। মঙ্গলবার 2টি মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টে মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার দাবি করেন, বিধায়ক সাংসদের ওপর হামলার পরেও খুনের চেষ্টার ধারা রুজু হয়নি। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, তদন্তে যদি রাজ্য সরকার মনে করে এনআইএকে নিযুক্ত করতে হবে, তাহলে সেটা আদালতে রিপোর্ট দিয়ে জানানো হবে। শুনানি শেষে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলবের পাশাপাশি পুলিশকে কেস ডায়েরি জমার নির্দেশ দেন বিচারপতি। 27 অক্টোবর সেই রিপোর্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা দিতে নির্দেশ দেন তিনি। খুনের ধারা দেওয়া হয়নি বোধহয় মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে খুনটা করলি না কেন, একেবারে খুন করে শেষ করে দিলে আর আপদ থাকতো না। এদিকে আমি বলবো আমি আদিবাসীদের পাশে আছি, কিন্তু এদিকে সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করা হবে। রাজ্য তো কোনো তদন্তে গাফিলি তো করে না, সুতরাং তদন্তের রিপোর্ট দেবে। এরকম তো ঘটনা আকচার ঘটছে, মানে এই তদন্তের রিপোর্ট চাওয়ার ঘটনা আমি বলছি, আকচার ঘটছে এবং রিপোর্ট দেওয়াও হচ্ছে। তারপর সেই রিপোর্ট পেয়ে কোর্ট খুশি হয়ে আর কিছু বলছেন না। নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এফআইআরে যাদের নাম রয়েছে তাদের মধ্যে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজা চট্টোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।